আমরা আমাদের ক্লাস শুরু করছি মডার্ন ফিজিক্সের। এটা প্রথম ক্লাস। আমরা জানি যে আমরা আপাতত কয়েকদিন 11-12 এর জন্য মডার্ন ফিজিক্স মানে কোয়ান্টাম মেকানিক্স, স্ট্যাট মেকানিক্স সবকিছু আমরা পড়াশোনা করব। নেক্সট 1 মাস আমাদের পুরোটাই এই বিষয়ের পড়াশোনা। তো বেশ, আমরা পড়বো মোটামুটি এই মুহূর্তে আজকের ক্লাসটাতে, সেটা হচ্ছে পার্টিকেল প্রপার্টিজ অফ ওয়েভস, ইন্ট্রোডাকশন টু মডার্ন ফিজিক্স। এটা হচ্ছে আমরা মূলত পড়ছি কোথা থেকে? না, এটা আমরা সবটাই পড়ছি আর্থার বাইজার বলে এক ভদ্রলোকের লেখা বই, কনসেপ্টস অফ মডার্ন ফিজিক্স, তার চ্যাপ্টার 2 থেকে। তো তোমরা এই বইটি কোনো না কোনো ভাবে জোগাড় করে ফেলবে, সফট কপি, হার্ড কপি, যেভাবে তোমার ইচ্ছা। আমরা এটা থেকে ম্যাক্সিমামটাই পড়বো। কোয়ান্টাম মেকানিক্স এর কোর জায়গাটাতে বা স্ট্যাট মেকের কোর জায়গাটাতে একাধ অন্যান্য বইপত্রের হেল্প নেবো বটে। তো কিন্তু আমাদের বেসিক কনসেপ্ট গুলো ক্লিয়ার করার জন্য, বেসিক আইডিয়া গুলোর জন্য এই বইটা হচ্ছে প্রায় ভগবান তুল্য বই। তো এটা তোমরা কোনো না কোনো ভাবে জোগাড়। তো দেখো, তোমাদের সবারই ডিমান্ড এটাই সব থেকে বেশি ছিল প্রথম থেকে, যে স্যার অনার্স এর জিনিসগুলো পড়ান। তো আজকে এই যে খুব বেশি অনার্স এর ভিতরে ঢুকবো সেরকম নয়, এই পার্টটা অনেকটাই স্কুল লেভেলেও পড়ানো হয় এখন। তো যাই হোক, তবুও আমাকে কিছুটা বলতে তো হবেই। প্রথমেই তো শ্রোডিঙ্গার ইকুয়েশন লিখে ফেলবো না, তবে লিখবো আমি যতটা পারবো, বলবো। তো দেখছি অল্প অল্প করে বলছি, খুব যে ভয়ানক, খুব ইয়েতে খুব শক্ত করে বলছি বা খুব বেশি ডিটেলে বুঝছি না। তো প্রথম বক্তব্য হচ্ছে, লাইট বলতে আমরা জেনারেলি কি বুঝি তোমরা জানো? লাইট বলতে আমরা চোখের সামনে যা দেখতে পাই সেই ভিজিবল লাইট। এছাড়াও আমরা এক্স রে, গামা রে, মাইক্রোওয়েভ, আলট্রাভায়োলেট ওয়েভ, ইনফ্রারেড ওয়েভ সবই লাইটের মধ্যে। এরা সবাই এন্টায়ারলি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তার পাথ এক একটা রকম ফ্রিকোয়েন্সিতে এক এক রকম আমরা তাদের নাম দিয়েছি। তো লাইটের ওয়েভ থিওরি, ম্যাক্সওয়েল ইকুয়েশনের থিওরি অত্যন্ত ঠিকঠাক ছিল, তাতে কোনোরূপ কোনো সমস্যা ছিল না। মেনে নিতে যে লাইটটা একদম এটাই ওয়েভ, ইলেকট্রিসিটি এন্ড ম্যাগনেটিজম থেকে আমরা পাই যে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড তারা যখন চেঞ্জ করে, নিজেদের ভাইব্রেট করে চার্জ ফ্রি অ্যান্ড কারেন্ট ফ্রি রিজিয়নে, তখনই সেটাকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলা হলো। মানে ম্যাক্সওয়েল সাহেবের আসার পর সেটা তখন লোকে একদম খুব কমপ্লিটলি বিশ্বাস করে নিল, না ঠিক আছে, এতদিনে আমরা লাইটের থিওরি পেয়েছি। এর আগে লাইট কি সেটা নিয়ে অনেক ভেবেছে, নিউটন অনেক ভেবেছে, অনেকেই অনেক ভাবে ভেবেছে। তো সেটা বোঝা গেল। কিন্তু একটা ছোট প্রবলেম ছিল, যে তুমি যদি এটা ব্ল্যাক বডি রেডিয়েশন, এই ব্ল্যাক বডি রেডিয়েশন জিনিসটা কি সেটা লোকে প্রথমে ইন জেনারেলি বোঝে না। তো ব্ল্যাক বডি বলতে আমরা হচ্ছে যে যে মোটামুটি শুষে নেয় আলো, এবং যে বা প্রপারলি আলো এমিট করে। এখন স্যার প্রপারলি আলো এমিট করে, শুষে নেয় আলো, এই কথাগুলো খুবই ফেক সাইন্টিফিক্যালি। তো যাই হোক, তো আহ, এটাকে আরেকটু সহজ করে যদি বলা যায় যে আহ, কি বলবো, একটা আইডিয়াল ব্ল্যাক বডি হচ্ছে যে আহ, যে কোনো ফ্রিকোয়েন্সির লাইট শুষে নেবে, এমিট করবে না, এবং তাকে যখন সে যখন শোষণ মোডে থাকবে, আর যখন তাকে গরম করে এমিট করা হবে, সে সব রকমের লাইট ইয়ে করে ছেড়ে দেবে। আচ্ছা, তোমরা আমার আজকে মুখটা দেখতে পাবে না, তো আজকে ক্যামেরা নেই, তার একটা অন্য কারণ আছে, আমি সেটা পরের কথা। আমি ওই বাড়িতে যাদবপুরে নেই এই মুহূর্তে। তো হোয়াট এভার। তো প্রথম কথা হচ্ছে যে ব্ল্যাক বডি বলতে জেনারেলি কি বুঝবো আমরা? ব্ল্যাক, এটা খেয়াল রাখবেন যে emits and absorbs. প্রথমটা absorb, absorbs টা more important, emit টা পরে। তো এটা more important, all kind of frequencies at light, not only visible light, so light লিখবো না, of electromagnetic radiation. আইডিয়ালি এটা সম্ভব নয়। তো যাই হোক, এইবার এর একটা এক্সপেরিমেন্ট করা হলো। এক্সপেরিমেন্টে আমরা কি দেখতে চেয়েছিলাম? এক্সপেরিমেন্টে আমরা দেখতে চেয়েছিলাম যে ভাই, তোমার হচ্ছে ফ্রিকোয়েন্সি বা ওয়েভলেন্থ আমি যদি প্লট করি, ফ্রিকোয়েন্সি ভার্সেস এনার্জি ডেন্সিটি, মানে কিরকম?
না, ওই যে লাইট গুলো এমিট করবে, ও যখন হিট করা হবে যখন এমিট করবে, আর যখন হিট না করা হবে তখন অ্যাবজর্ব করবে, হোয়াটএভার। তো আমরা দেখতে চেয়েছিলাম যে, কি দেখতে চেয়েছিলাম, যে বিভিন্ন রকম ফ্রিকোয়েন্সিতে ওর কতটা ইন্টেন্সিটি, বিভিন্ন রকম ফ্রিকোয়েন্সিতে ওর কতটা ইন্টেন্সিটি। স্যার, ইন্টেন্সিটি মানে কি, মানে কোন ফ্রিকোয়েন্সির লাইট কতটা উজ্জ্বল ভাবে বা কতটা কতটা এনার্জি নিয়ে বেরো, সেটা মাপা যায় এমনি চোখেও, খালি চোখেও খানিকটা বোঝা যায়। এরপর তুমি যদি আরো বিভিন্ন রকম ইন্টেন্সিটি মেজারিং ডিভাইসেস, সেন্সার্স নিয়ে থাকো, তাহলে সেটা নিয়ে তো তুমি বুঝতে পারবেই। তাহলে আমার বক্তব্য হচ্ছে যে এইখানে আমি একটা এনার্জি ডেন্সিটি কতটা এনার্জির কতটা লাইট। তো এক্সপেরিমেন্ট করে দেখা গেল যে যখন ফ্রিকোয়েন্সি খুব কম থাকে তখন এনার্জি ডেন্সিটি খুব কম থাকে। ফ্রিকোয়েন্সি যখন বাড়তে থাকলে একটা সময় পর গিয়ে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে সে খুব বেশি এনার্জি ইয়ে করে, খুব বেশি এনার্জি দেয়, তারপরে আস্তে 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 আবার এনার্জিটা কমতে থাকে। ইটস লুকস লাইক দিস, এইরকম। তো এক এক রকম টেম্পারেচারে এক এক রকম, একটা পার্টিকুলার টেম্পারেচারে কিন্তু কিন্তু প্যাটার্নটা একই। মানে বেশি টেম্পারেচার হলে একরকম, কম টেম্পারেচার হলে আর এক রকম, এইরকম। তো এখানে দুটো ফিচার রয়েছে, দেখ, টেম্পারেচার বেশি হলে এনার্জি ডেন্সিটি বেশি হবে সে তো বটেই, কিন্তু ধরো টি সমান লেটস সে 1800, এটা ধরো টি সমান 1200 কেলভিনের কথা বলছি, এমনি 10 ডিগ্রি 15 ডিগ্রি টেম্পারেচারেও তো ইমিট করবে না, এমিট করবে হচ্ছে হাই টেম্পারেচার। অ্যাবজর্বও অনেক সময় অনেক ইয়েতেই করবে, হাই টেম্পারেচারে ইমিট করবে। তো এনিওয়েজ, এবার কথা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি, এই প্যাটার্নটা দেখতে একই রকম। টেম্পারেচারের যেখানে পিক, সেটা দেখো ফ্রিকোয়েন্সির সঙ্গে সঙ্গে বেড়ে যাচ্ছে। তো যাই হোক, তাহলে এই হচ্ছে এক্সপেরিমেন্টাল ক্যারেক্টারিস্টিক্স অফ আ ব্ল্যাক বডি রেডিয়েশন, এনার্জি ডেন্সিটি ভার্সেস ফ্রিকোয়েন্সি। এনার্জি ডেন্সিটি মানে কি, হচ্ছে কত এনার্জি লাইট, মানে এক একটা ফ্রিকোয়েন্সিতে উজ্জ্বল পরিষ্কার চোখে কতটা লাইট লাগে, কতটা আলো লাগে, সেইটা মেজার করা। তো এইটা এক্সপেরিমেন্টে পাওয়া গেল, বাট কোনো থিওরি, no existing theory could explain this curve. No existing theory, including Maxwell's এর যে আসল যে ম্যাক্সওয়েল ইকুয়েশন, Maxwell's electromagnetic theory could কি বলে, explain this curve. বেশ, এটা কোনোভাবেই এক্সপ্লেন করা যায়। অ্যাটেম্প্ট নেওয়া হয়েছে, র্যালি জিন্স অ্যাটেম্প্ট নিয়েছেন, আহ, সেটা পরিষ্কার কমপ্লিট পুরোটা এক্সপ্লেন করতে পারেনি। সবাই এক একটা জায়গা ইয়ে করেছে। ওয়াইন প্রথমে একটা চেষ্টা করেছেন, তো কিন্তু সেটা পুরোপুরি ইয়ে করা যায়নি, এক্সপ্লেন করা যায়নি। বেশ, তো যাই হোক, সেগুলো নিয়ে খুব বেশি মাথা ঘামানো দরকার নেই। শুধু এইটুকু জানতে হবে যে র্যালে জিন্স একটা এক্সপ্লেন করা, সেটা, এইটাকে আমি কপি করে বারবার কাজে লাগাতেই পারি, গ্রুপ করে। র্যালে জিন্সের ক্লাসিক্যাল এক্সপ্লানেশন মোটামুটি এইরকম। লোয়ার, এটাকে তুমি, রড র্যালে অনেক কাজ করার চেষ্টা করেছিল, বুদ্ধিমান লোক ছিলেন। তো তাহলে কি এক্সপ্লেন করতে পেরেছেন? would explain the lower frequency range, যে ফ্রিকোয়েন্সি কম থাকলে এনার্জি ডেন্সিটি খুব কম থাকবে,
কিন্তু ফ্রিকোয়েন্সি বাড়তে থাকলে ওর যে পিকটা হয়ে আবার কমে যাবে, সেটা র্যালে জিন্সের থিওরির মধ্যে এলো না। র্যালে জিন্স কিভাবে এক্সপ্লেন করার চেষ্টা করলেন টললেন ইত্যাদি, সেটা তোমাদের এক্ষুনি জানার দরকার নেই। র্যালে জিন্স ফর্মুলা একটা তুমি জেনে রাখতে পারো, যে এনার্জি ডেন্সিটি 8 পাই KT/CQ নিউ স্কোয়ার ডি নিউ। তো র্যালে জিন্স ফর্মুলা 8 পাই, কে মানে বোলসম্যান কনস্ট্যান্ট, 8 পাই KT। হ্যাঁ, ব্ল্যাক হয়ে গেল কেন? না ঠিক আছে, বেশ। CQ স্কোয়ার ডি নিউ, এটা র্যালে জিন্স ফর্মুলা। এটা দিয়েছিল, কিভাবে ব্যাখ্যা করেছিল লিমিট কত দূরে যাওয়া দরকার নেই। এইবার কিন্তু এক্সপেরিমেন্ট প্লাঙ্ক এক্সপ্লেন করতে গিয়ে, প্লাঙ্ক বলে একটা লোক, ম্যাক্স প্ল্যাঙ্ক suggested a different formula, ইউ নিউ ডি নিউ। এইসব কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে, এটা কি ফর্মুলা ওটা কি ফর্মুলা, এ কি বলেছিলেন ও কি বলেছিলেন, ছোট ছোট করে আমি কিন্তু বলার চেষ্টা করছি। উনি যেটা করলেন সেটা হচ্ছে 8 পাই, কি বলে ওখানে, এইচ তার কনস্ট্যান্ট নিয়ে এলেন প্রথমে। ভালো করে বোঝো, উনি একটা সাজেশন দিলেন যে ঠিক আছে, এই যে ফর্মুলাটাকে এইভাবে লিখি, এইভাবে লিখলে মিলে যাচ্ছে। প্রথমে উনি তাই দেখলেন, প্রথমে উনি অত বেশি অত থিওরির দিকে উনি অত বেশি ঝোঁকেননি, এবং খুব খুব ক্লিয়ারলি এক্সপ্লানেশন উনি খুব ভালো করে যে করতে পেরেছিলেন সেরকম নয়। নিউ, আর এখানটায় কি লিখবো, এখানটায় সেই বিখ্যাত নিচে এইচ নিউ বাই কে, এটা ই মানে ই টু দি পাওয়ার, ই মানে ই টু দি পাওয়ার। তো তোমাদের যদি বুঝতে প্রবলেম হয়, তাহলে লেটস সে a snapshot, দাঁড়া, স্যার কি লিখলেন স্যার? Sorry, হ্যাঁ, 1 মিনিট, কিছু একটা ডিস্টার্ব। আমার নিজের কম্পিউটার নয় তো এটা, আমি একটু সুবিধার মধ্যে পড়ে যাচ্ছি। এইটা কে কি একটা হচ্ছে রে, দাঁড়া একটু পজ করি, এটা পাচ্ছি না আমি। হুম, পেরেছি বেলা। তো যাই হোক, তো এটা আমি যেটা লিখলাম সেটারই, যাতে করে তোমার কোনো কনফিউশন না থাকে তার জন্য এই স্ন্যাপশটটা এখানে দেওয়া হবে। এখান থেকে যেটা বলতে চাইছি যে, ভাই, তুমি প্ল্যান প্রথমে যেটা করলেন সেটা হচ্ছে এই কার্ভটা এক্সপ্লেন করার জন্য, এই যে এনার্জি ডেন্সিটি, এটাই ইউনিউ ডিনিউ, ইউনিউ ডিনিউ মানে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি থেকে, আর সেই ফ্রিকোয়েন্সি প্লাস ডি নিউ অবধি কতটা এনার্জি থাকবে। এই কথাটা তোমরা অনেক সময় ডিস্টার্ব করো, বুঝতে পারো না। তো সেই জন্য গোটা জিনিসটা আরো ঘেঁটে যায়, যে ইউনিউ ডিনিউ মানে এনার্জি ডেন্সিটি যে কতটা কি বলছে, যে এনার্জি অফ দ্য লাইট emitted ইন ফ্রিকোয়েন্সি রেঞ্জ, নাহলে কোয়ান্টাম মেকানিক্স এর কোনো কিছুই ভবিষ্যতে বোঝা যাবে না। এই পদ্ধতিটা যদি, এই ডেফিনেশনটাই যাতে যদি বুঝতে না পারো, যে নিউ থেকে, নিউ প্লাস ডি নিউ, ডি নিউ একটা স্মল ছোট্ট আহ, সংখ্যা, খুব অল্প, যতটা অল্প নেওয়া যায়,
ওইটুকু রেঞ্জের মধ্যে কতটা এনার্জি এমিট করছে ওই যে লাইটটা, মানে লাইটের তো একটা লাইট এমিট করছে, বিভিন্ন রকম ফ্রিকোয়েন্সি রয়েছে, ওই নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি লাইটে কতটা এনার্জি, সেটা বের করার অনেক রকম পদ্ধতি আছে, ডিফ্রাকশন গ্রেটিং ফেটিং এটসেট্রা। ডিফ্রাকশন গ্রেটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ফিজিক্স এভরিওয়্যার অ্যাজ অ্যান এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্টাল টুল, যে কোনো বহু জায়গায়। তো যাই হোক, তো এইটা হচ্ছে বক্তব্য। তো এইটা এক্সপেরিমেন্ট করে প্লাঙ্ক এক্সপেরিমেন্টাল গ্রাফটা ফিট করার জন্য প্রথম একটা এরকম জিনিস বের করলো, বের করে উনি ওটাকে এক্সপ্লেন করার চেষ্টা করবেন। তো এইচ জিনিসটা কি, এইচ ইজ আ কনস্ট্যান্ট, আর সেই কনস্ট্যান্টটাকে বলা হলো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। এইচ ইজ আ কনস্ট্যান্ট, এটা প্ল্যাঙ্ক কি প্রথম বলেন। এইচ ইজ a constant, value is around 6 point something into 10 to the power minus 34, এরকম রয়েছে। তো 6 পয়েন্ট সামথিংটা বলে 6.626 অ্যারাউন্ড, তো ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 টাইপের এর একটা ভ্যালু আছে, খুবই কম। এটা একটা মিলে গেল, ই এর মাথাতেও এইচ নিউ বাই কে টি। অ্যাট দ্যাট টাইম উই ডিডন্ট নো যে ভাই এই এইচ ফেইচ এসবের সিগনিফিকেন্সটাই বা কি, এগুলো এটা ম্যাচ করেই বা যাচ্ছে কেন, এই অতি ক্ষুদ্র এই কনস্ট্যান্টটা বলতেই বা কি বোঝায়। বেশ, এরপরে এটাকে এক্সপ্লেন করতে হবে। এক্সপ্লেন করার জন্য, এটা এক্সপ্লেনটা প্ল্যাঙ্ক যে একা করতে পেরেছিলেন পুরোপুরি তা নয়, প্ল্যাঙ্ক আইনস্টাইন আরো অনেকজন মিলে, কোনো একজন ব্যক্তিই তো সবকিছু করেন না। তো মোটামুটি এর একটা এক্সপ্লানেশন তৈরি হলো। সেই এক্সপ্লানেশনটা আমি ছোট করে একটা দুটো লাইন বলবো। কি এক্সপ্লানেশন দিলাম? এক্সপ্লানেশন এইটা দিলাম যে দ্য এনার্জি, ভালো করে আমি বলছি, ছোট করে বলছি, বেশি বড় করব না। দ্য এনার্জি ক্যারিড, আমি যতটুকু যেভাবে বুঝেছি আজ অব্দি ততটুকুই বোঝানোর চেষ্টা করছি, বাই লাইট। আমার একটা সুবিধা ছিল না যে এটা একটু মুক্ত না, আর একটু জায়গা ছিল না, জায়গা সে কিছুই না প্রায়। ঠিক আছে, এনার্জি ক্যারিড বাই লাইট ইজ নট কন্টিনিউয়াস, rather carried in energy packet। মানে ব্যাপারটা হচ্ছে খানিকটা এইরকম, যে ধরো তোমাকে আমি জল দিচ্ছি, তো জলের একটা কন্টিনিউয়াস ওরকম করে জলের নল খুলে দিচ্ছি, তুমি তোমার মতো কন্টিনিউয়াসলি খেয়ে যাচ্ছ, ওরকম ব্যাপারটা না করে তোমাকে আমি জলের পাউচ, সেই বইমেলায় দেয় না 100 গ্রাম, মানে 100 ml 200 ml এর পাউচ, তো তোমাকে দমাদ্দম পাউচ ছুড়ে দিচ্ছি, তুমি দমাদ্দম পাউচ নিয়ে ওটাকে, জলটাকে নিয়ে নিচ্ছ, দিয়ে তারপরে জল চাচ্ছ বা যাই করছো কি করছো, কিন্তু দ্য দ্য ওয়াটার ইন বিটুইন ইউ অ্যান্ড মি এক্সিস্ট ইন পাউচ, সেখানে এরকম করে জল জগ থেকে যে ঢেলে দিচ্ছি তুমি খেয়ে নিচ্ছ সেরকম নয়। তো এই জন্য এইটাকে এবারে লাইটের স্যার এনার্জি ক্যারিড, এটাতে কিরকম করে ব্যাপারটা হচ্ছে না, ধরো সূর্য থেকে আলো আসছে, তোমার ঘরে টিউবলাইট থেকে আলো আসছে, সেই আলো থেকে যে এনার্জিটা আসছে, সে তার সমস্ত রকম ভ্যালু সেই এনার্জির পসিবল নয়। মানে প্রত্যেকটা আলো অ্যাজ এ ওয়েভ একটা কন্টিনিউয়াস এনার্জি ফর্ম করতে পারে। বাট এই গ্রাফটাকে এক্সপ্লেন করতে গেলে আমাকে ধরে নিতে হবে যে দ্য লাইট ক্যারিড, মানে লাইটের যে আসছে তোমার চোখে আসছে, তার মধ্যে এনার্জি গুলো যেন ওই একটা একটা করে পাউচ ছুঁড়ে ছুঁড়ে তোমাকে মারছি, তুমি ধরছো, তেমনি করে লাইট ঠিক যেন কণার মতো, ঠিক ইয়ের মতো নয়, তরঙ্গের মতো নয়, পার্টিকেলের মতো যেন তোমার চোখে একটু একটু করে বুলেটের মতো, অসংখ্য অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র বুলেটের মতো এনার্জি নিয়ে তোমার চোখে আঘাত করছে। সো এই এই যে এনার্জি ক্যারিড বাই লাইট, দ্যাট প্রসেস resembles resembles a particle, বা resembles particles, অসংখ্য particles, একটা পার্টিকেল নয়,
then those particles hitting a wall, তোমার চোখে অ্যাজ ইফ এরকম একটা লাইট সোর্স রয়েছে, সেখান থেকে লাইট আসছে, তোমার দম করে এখান থেকে বুলেট তুমি মারছো, আর এখানে তোমার চোখ, চোখ দিয়ে তুমি দেখছো তোমার চোখে লাইটটা এরকম করে পড়ছে। So these are not continuous, but like bullets. ছোট্ট 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 ক্ষুদ্র 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 বুলেট। তো লাইট কোয়ান্টা, এইটাকে এখান থেকেই কোয়ান্টাম মেকানিক্স এর কথাটা আসবে। লাইট কোয়ান্টা, দ্য smallest energy packet carries energy E সমান h নিউ। এই ই মানে কার ই? ই সমান h নিউ মুখস্থ রেখে দিলাম স্যার, তাছাড়া খায় না, মাথায় দেয়, কিছুই জানে না, এইরকম করলে তো হবে না। এনার্জি, হোয়াট এনার্জি, হোয়াট ইজ ই? এইচ না হয় প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। ওই যে তোমার চোখে দুমদুম 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 করে একটা একটা করে ছোট্ট ছোট্ট গুলির মতো কণা স্রোত আসছে, সেই কণাটার সব থেকে ক্ষুদ্রতম শক্তিশালী কণা যে হতে পারে, সেইটার এনার্জি, দ্য স্মলেস্ট পসিবল লাইট এনার্জি কোয়ান্টা, সব থেকে ছোট পসিবল লাইটের এনার্জি প্যাকেট। ওই যে জলের পাউচ ছুঁড়ে মারছি, সব একটা ছোট্ট জলের পাউচ, যার থেকে ওটা আর ভাঙা যাবে না, সেই জলের পাউচটার ওজন 100 ml বা 200 ml যাই হচ্ছে, সেইটার মধ্যে কতটা জল আছে, সেইটার মধ্যে কতটা এনার্জি আছে, এইটাকে আর ভাঙা যাবে। এইটা হচ্ছে বক্তব্য, এইটা হচ্ছে প্ল্যাঙ্কের, এটা প্ল্যাঙ্কের ব্ল্যাক বডি রেডিয়েশন ফর্মুলা, আর এটাকে তুমি প্ল্যাঙ্কের সূত্র বা ইত্যাদি যা খুশি বলতে পারো। তো যাই হোক, এইবার তো তোমার অনেক যদি এনার্জি আছে, অনেক 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 পার্টিকেলস, অনেক সরি অনেক এনার্জি কোয়ান্টা, প্রথমেই লাইটকে পার্টিকেল বলে দেওয়াটা ঠিক হয় না, লাইট পার্টিকেল বা ওয়েভ কিছুই নয়, লাইটের একটা নির্দিষ্ট প্রপার্টিজ রয়েছে, যে ইচ এইচ নিউ একটা বলবো যেটা এনার্জি কোয়ান্টা, আর তার সঙ্গে এন গুণ করব, ইন্টিজার নাম্বার, যদি এন খানা লাইট কোয়ান্টা যদি থাকে, তাহলে if we have n লাইট কোয়ান্টা, মানে একটা একটা মিনিমাম এনার্জি প্যাকেট, দেন en সমান আমি লিখি n ইন্টু এইচ নিউ। প্রত্যেকটা এনার্জি কোয়ান্টা যদি এইচ নিউ এনার্জি ক্যারি করে, আচ্ছা নিউটা বুঝতেই পারছো, হয়তো এতক্ষণে বা হয়তো বুঝতে পারোনি জানি না, এই যে এনার্জি ডেন্সিটি, এই যে ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সিটাই হচ্ছে নিউ, ফ্রিকোয়েন্সিটাকে আমি নিউ নিচ্ছি। যাই হোক, এটা আশা করি বুঝতে পেরেছিলে এতক্ষণে। মানে নিউটা কি, নিউটা কি, নিউটা কি হয়তো ভাবছো, নিউ ইজ ফ্রিকোয়েন্সি, আর কিছু না। স্যার ফ্রিকোয়েন্সি কাকে বলে জিনিসপত্র, ফ্রিকোয়েন্সি কাকে বলে সে আমি আর বলে বোঝাতে পারবো না, জেনে নাও। তো যাই হোক, 1 সেকেন্ডে কতবার কাঁপে সেটাই ফ্রিকোয়েন্সি, 1 সেকেন্ডে আমি তোমাকে গালে 30টা ঘুষি মারলাম, তো ঘুষি মারার ফ্রিকোয়েন্সি 30টা মারতে পারবো না যদিও, সেটা অন্য প্রশ্ন। তো যাই হোক, এই হচ্ছে গল্প। এইবারে এইটা দিয়ে আস্তে আস্তে একটা নতুন চিন্তা ভাবনার দিগন্ত খুলে গেল। আচ্ছা তোমরা যদি একটা ছোট্ট করে একটু চেক করে নাও, যে লোয়া ফ্রিকোয়েন্সি হায়ার ফ্রিকোয়েন্সি মানে এর লিমিটটা কিরকম, যখন নিউ ইজ ভেরি লো এই জিনিসটা দেখতে কিরকম, আর নিউ ইজ ভেরি হাই সেই জিনিসটা দেখতে কিরকম, জাস্ট সিম্পল ম্যাথমেটিক্স, সেটা খুব একটা কঠিন কিছু লাগবে না। তো বিফোর উই ডিগ ইনটু ফার্দার মানে কনসেপচুয়াল ডিটেল, তো আমি একটুখানি যদি আমি একটু ম্যাথমেটিক্স করে নিই, যে লো নিউ যদি হয়, তাহলে ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কে টি, দ্যাট ক্যান বি explained as, মানে that can be expanded as in সিরিজ, যে এইটা এক্সপ্যান্ড করে ফেলতে পারে ভেরি ভেরি লো ফ্রিকোয়েন্সিতে, তাহলে ইউ নিউ এর অ্যাপ্রক্সিমেশন লো ফ্রিকোয়েন্সি, তো এইট পাই এইচ বাই সি কিউ, নিউ কিউ ডি নিউ, এইচ নিউ বাই কে টি হয়ে যাবে। দেখো 1 প্লাস করবো, আর এখানে 1, এই জিনিসটা কেটে যাবে।
এই ওয়ানটা আর এই ওয়ানটা কেটে যাবে, সো এটা এইচ বাই এই এইচটাও কেটে যাবে। আহ কি আর ওইটা একটা নিউ কেটে যাবে, স্কোয়ার নিউ। আর এখানে একটা সিকিউই থাকবে। এই এইচটা কেটে গেল, এইচ বাই একটা নিউ কেটে গেল, কেটে উপরে উঠে গেল। ইটস ইটস ওকে উইথ এক্সপেরিমেন্ট, ওকে উইথ এক্সপেরিমেন্ট অ্যান্ড র্যালে জিন্স ফর্মুলা সবার সাথে ফিট করে যায়। হাই হাই নিউ হলে কি হবে? হাই নিউ হলে এইচ টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি ইজ হাই। তাহলে সেটা যদি হাই হয়, তাহলে তুমি বুঝতেই পারছো যে এই মাইনাস ওয়ানটা ইগনোর করে দেবো। তাহলে দ্যাট মাইনাস ওয়ান, এটা যদি 1 লাখ হয়ে যায় ধরো, তাহলে ওটাকে আর পাত্তা দিয়ে কি লাভ? 1 লাখের থেকে 1 বাদ গেল, সমুদ্র থেকে 1 কোটি জল গেল, তো কি এসে যায়? সারা জীবন পড়াশোনা করলে না, একদিন পড়াশোনা করলে কি করলে না, কি এসে যায় তাতে? অন্তত 2-3 মাস পর সামান্য যদি কিছু একটু পরিবর্তন তাতে পড়তে পারে, নাও পারে, হবেই সে গ্যারান্টি কেউ দিতে পারে না। তো this an exponential formula, so explains well with experiment, মানে ওকে উইথ এক্সপেরিমেন্ট, এক্সপ্লেন ওয়েলস বা ফিট উইথ এক্সপেরিমেন্টাল কার্ভ। তো গোটা গোটা ফর্মুলাটাই ফিট উইথ এক্সপেরিমেন্টাল কার্ভ। তো এইরকম কিন্তু পরীক্ষাতে কখনো কখনো কোনো না কোনো ভাবে জিজ্ঞেস করতেও পারে। তো যাই হোক, এবারে আরেকটু মোর ইনসাইটে ঢোকা যাক যে আচ্ছা ওকে, আমরা বুঝলাম যে লাইট কোয়ান্টা একটা বলে একটা জিনিস হয়, তারা তারা মানে লাইট ইজ আ পার্টিকেল, এই কথাটা আমি কখনোই বলবো না, বা লাইট বিহেভস লাইক আ পার্টিকেল, এই কথাটাও আমার এত বছরের পড়াশোনার পড়ার পরে ওইভাবে আমি বলতে চাই না। অনেকেই বলে থাকেন বটে। এখানে আমি তোমাদের প্রথম বিতর্ক, বা তোমরাও যখন ভবিষ্যতে মাস্টারমশাই হবে বা অলরেডি যারা মাস্টারমশাই রয়েছে বাচ্চাদেরকে অ্যাটলিস্ট ক্লাস 12 এর বাচ্চা বা আন্ডার গ্রাজুয়েট লেভেলেও তোমরা এইটা কথাটাই বলবে যে লাইট ইজ লাইট, ইলেকট্রন ইজ ইলেকট্রন, some properties resembles with our daily experiences of particle, and there are some properties resembles with our daily experiences of wave। মানে ইলেকট্রন বা লাইট এরা এদের মতো, এদের কিছু ধর্ম কখনো কখনো আমরা চোখে, আমরা হিউম্যান বিং উই এক্সপিরিয়েন্স ইন ভেরি লিমিটেড থিংস, যে আমরা চোখে বা আমরা হাতে বা আমরা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যে পার্টিকেল বলে একটি জিনিসকে অনুভব করি, তার কিছু ধর্মের সঙ্গে এদের কিছু ধর্ম মাঝে মাঝে ম্যাচ করে। আবার কখনো কখনো তাদের কিছু কিছু ধর্ম আমরা যাদেরকে তরঙ্গ বলে মনে করি, তরঙ্গ বলে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে অনুভব করি, তাদের সঙ্গে ম্যাচ করে। দ্যাটস ইট। মানে কোনো একটা লোককে তুমি কি এইভাবে বাইনারিতে বলতে পারো যে এই লোকটা ভালো বা খারাপ? তার কিছু ধর্ম কখনো একটা ভালো মানুষের, সো কল্ড আইডিয়াল ভালো মানুষের ধর্মের সঙ্গে ম্যাচ করবে, কখনো কখনো তার কিছু ধর্ম সো কল্ড খারাপ মানুষের ধর্মের সঙ্গে ম্যাচ করবে। সো দ্যাটস আ লাইট অর আ পার্টিকল ইজ। এরা 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 এদের মতো। তো লাইট is an electromagnetic wave. Of course, it's an electromagnetic wave. Maxwell equation stands by itself today. কোনরূপ কোনো পরিবর্তন করা যায়নি তাতে। বাট লাইটের এনার্জিটা যখন ক্যারি করে, তখন তারা কোয়ান্টাইজড হয়ে ছোট্ট ছোট্ট এনার্জি প্যাকেটে ক্যারি করে। এবং এই থিওরিটাকে এক্সপ্লেন করার জন্য উই বিল্ড আপ আ নিউ থিওরি আফটার এই আইনস্টাইন এটসেট্রা এটসেট্রা। সেই থিওরি তোমরা জীবনেও কোনোদিন পড়তে হবে না। তারপরে কোয়ান্টাম ইলেকট্রোডাইনামিক্স তার নাম। তো ওকে, সেটা আমরা কখনোই পড়বো না, মিটে গেল। তো ওকে, তাহলে লাইট মোটামুটি এটা এনার তার যখন এনার্জি ক্যারি করে, এটা একটা কোয়ান্টাইজ ভাবে ক্যারি। বেশ, এইটা শিখে নেবার পর আমরা আর একটা জিনিস এক্সপ্লেন করার চেষ্টা করব। সেটাও কিন্তু ঠিক ট্র্যাডিশনাল থিওরি দিয়ে ভালো করে এক্সপ্লানেশন করা যাচ্ছিল না। সেটার নাম হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট। স্টার্ট উইথ ফটো ইলেকট্রিক ইফেক্ট।
স্যার ওই ব্ল্যাকবডি রেডিয়েশনে কিছু অঙ্ক করালেন না, কিছু না। সেরকম কিছু অঙ্ক এখানে করাবার দরকার নেই। ছোটখাটো এক আধটা অঙ্ক। হ্যাঁ, আচ্ছা, আর একটা জিনিস আমি বলতে এখানে ভুলে গেছি যে এখান থেকে একটা ওয়াইনস ল দিয়ে অঙ্ক করবে, আর এই টোটাল এনার্জি ডেন্সিটির একটা অঙ্ক করবে। ওকে, সো বিফোর উই গো টু photoelectric effect, let's go to that first. আসলে যত এগোই আমরা তত দেখি যে আরো কত করতে হবে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, পড়া থেকে তো আমরা বেরোতে পারবো না। চলো, তাহলে এই যে এবার আমি যেটা বলতে চাইছিলাম, ফটো ইলেকট্রিক ইফেক্ট আমি পরে আসছি, আর আবার একটু সময় এখানে নিচ্ছি। এইটাকে তুমি ইয়ের আকারে তো লিখতে পারো, যে ইন টার্মস অফ, তুমি ফ্রিকোয়েন্সিতে লিখলে, ইন টার্মস অফ তুমি ইয়েতে লিখতে পারো না, ওয়েভলেন্থে লিখতে পারো না, যে উই ক্যান রাইট দিস ইন টার্মস অফ ওয়েভলেন্থ। এই লেখাটা কিন্তু কাজে লাগে তোমাদের সবসময়, যে ওয়েভলেন্থের টার্মে লিখতেই হয় অনেক সময়। আচ্ছা, আমার রেকর্ডিংটা ঠিক চলছে, হ্যাঁ, বেশ। ফর্মুলা ইন টার্মস অফ ল্যামডা দিয়ে কনভার্ট করা সম্ভব, সেইটা তুমি আগে থেকে জানতেও পারো, নাও পারো, ওই যে কিভাবে করতে হয় সেটা এখন খুব বেশি ম্যাথমেটিক্স এর ডিটেলস জানা দরকার নেই। এটা 8 পাই এইচ সি বাই ল্যামডা টু দি পাওয়ার 5 এইরকম হয়ে যাবে। হ্যাঁ, 8 পাই সি, এইচটা একটা থাকবে উপরে, সেটার কোনো পরিবর্তন নেই। 8 পাই সি এইচ করে দেওয়া যায়। আর এইখানে ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি ছিল। এইচ, এবার নিউ, এই নিউ আর ল্যামডার মধ্যে সম্পর্ক কি, যে নিউ ল্যামডা ইজ সি। এটা তো ইলেকট্রোম্যাগনেটিক, মানে লাইট, মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ লাইট, তো লাইটের ভেলোসিটি সি। তাহলে তুমি নিউ সমান সি বাই ল্যামডা, এইভাবে এই সি বাই ল্যামডা টি, যেটা হচ্ছে বোলসম্যানস কনস্ট্যান্ট, তার একটা ভ্যালু আছে, জেনে নি। তো এইরকম ব্যাপারটা দেখতে লাগবে, আই গেস ডুইং ইট অ্যাবসলিউটলি রাইট। আর একটা ডি ল্যামডা সেখানে পাশে। তো বেশ, এটা হোমওয়ার্কের চেষ্টা করতে পারবো। যে কনভার্সন হোমওয়ার্ক এইখান থেকে এইখানে নিয়ে আসা, মে ট্রাই মে নট ট্রাই, তোমার ইচ্ছা। বেশ, এইবার এখান থেকে একটা ল বের করা সম্ভব, এখান থেকে দুটো জিনিস বের করা সম্ভব, যে টোটাল টোটাল এনার্জি বা ইয়ে টোটাল এনার্জি কতটা হতে পারে, 0 টু ইনফিনিটি, সেটা নিউ বা ল্যামডা যে কোনো একটা দিক থেকে করা সম্ভব। আর ল্যামডা ম্যাক্স, যে কোন ল্যামডাতে পিক, স্যার কোন ফ্রিকোয়েন্সিতে পিক সেটাও পেতে পারি, কোন ল্যামডাতে পিক সেটাও পেতে পারি। ল্যামডা যেহেতু এক্সপেরিমেন্টালি মেজার করা রিলেটিভলি ইজিয়ার দেন ফ্রিকোয়েন্সি, তো এখান থেকে আমরা একটা ওয়াইন্স ডিসপ্লেসমেন্ট ল, মানে এইটা ওয়েভলেন্থের আকারে ইয়ে করলাম। এইবার ডিউ ডি ল্যামডা সমান 0 করে, তো এইটা আরেকটা হোমওয়ার্ক, একটা হোমওয়ার্ক যে কনভার্ট ইউ নিউ টু ইউ ল্যামডা। সেকেন্ড হোমওয়ার্ক হচ্ছে মেক ডিউ ডি ল্যামডা ইকুয়ালস টু 0 অ্যান্ড ফাইন্ড ল্যামডা ম্যাক্স। এখান থেকে একটা ইয়ে বেরোবে, मैक्सिमम लैम्डा वेवलेंथ बेरोगे, माने ओटा कौन लैम्डा, कौन सा वो लैम्डा है जहां पे एक टेम्परेचर के लिए हाईएस्ट लैम्डा मिल जाता है। मतलब हाँ, এই দেখো তোমাকে আমি দেখিয়েছি, যেটা এটা ল্যামডা হলো একই রকম পিক, যে এক একটা ফ্রিকোয়েন্সির জন্য পিক, এক একটা সরি মানে এক একটা টেম্পারেচারের জন্য এক একটা ফ্রিকোয়েন্সিতে পিক। ফ্রিকোয়েন্সি বেড়ে যাচ্ছে কখন, মানে কোন এই যে এটা একটা পিক, ম্যাক্সিমাম অফ দ্য এনার্জি ডেন্সিটি, কোন ফ্রিকোয়েন্সিতে, একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে ফর পার্টিকুলার টেম্পারেচার, টেম্পারেচার বাড়ছে, ফ্রিকোয়েন্সির পিকটা বেড়ে যাচ্ছে। তাহলে ল্যামডা যেহেতু ইনভার্স টু দ্য ফ্রিকোয়েন্সি, তাহলে টেম্পারেচার বেড়ে গেলে ল্যামডা কমে যাবে। হ্যাঁ, টেম্পারেচার বেড়ে গেলে ল্যামডা কমে যাবে। তো এখান থেকে তুমি পেতে পারো যে এইচ সি বাই কেটি ল্যামডা ম্যাক্স ইজ approximately 4.965 ফাইনাল ল্যামডা ম্যাক্স। এবার এইখান থেকে তোমাকে আমি বলে রাখছি এইচ সি বাই
এটা সব সময় আমার তো মুখস্থ তো থাকার কোনো প্রশ্নই নেই, এখন রাখিও না। এইচসি বাই কেটি ল্যামডা ম্যাক্স is approximately 4.6695 না 965, এটা বলে 965, 965। এটাকে তুমি আরেক ভাবে ক্যালকুলেশনের সুবিধার জন্য মনে রাখতে পারো যে ল্যামডা ম্যাক্স ইন্টু টি ইজ অ্যাপ্রক্সিমেটলি এইচ সি বাই 4965 কে। তো সেই কে এর ভ্যালু ট্যালু বসিয়ে দিয়ে ল্যামডা ম্যাক্স টি ইজ অ্যাপ্রক্সিমেটলি 2.9 ইন্টু 10⁻³ এই দুটোই তোমার মেইন দুটো ভ্যারিয়েবল। 8.9 না না একদম 9 করে দেবো নাকি, না সরি সরি 2.9 into 10⁻³ না 4 -3 SI ইউনিটে MK ইউনিটটা। ইউনিট নিয়ে তোমার এখানে চিন্তা করার কিছু নেই, নিউমেরিক্যাল ভ্যালু ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। তো এখান থেকে এটা এলো, এইটাকে এই লটা কে বলা হলো, এটা মনে রাখবে, এখান থেকে নিউমেরিক্যাল দেবে। এই লটাকে বলা হলো, কি বলা হলো, ওয়াইনস ডিসপ্লেসমেন্ট ল। একটু বাড়িয়ে দিই, এটাকে বলা হলো ওয়াইনস, মনে রাখবে যে ডিসপ্লেসমেন্ট লটা কিসের সঙ্গে কিসের সম্পর্ক, এমনি একটা ফর্মুলা মুখস্থ রেখে দিলাম, খায় না মাথায় দেয় জানি না। সম্পর্কটা এই, এটার বক্তব্য এইটা যে টেম্পারেচারের সঙ্গে কোন ওয়েভলেন্থে এনার্জি ডেন্সিটির পিকটা ম্যাক্সিমাম হয়। হোয়াট ডাজ ল্যামডা ম্যাক্স মিন? ল্যামডা ম্যাক্স বলতে কি বুঝি? ল্যামডা ম্যাক্স বলতে এটাই বুঝি যে ল্যামডা ম্যাক্স কাকে বলে, যে the wavelength where energy density is maximum. Is maximum, এবং এটা of course is a function of t for a particular t. টেম্পারেচার বাড়তে থাকলে বা কমতে থাকলে ল্যামডা ম্যাক্সটা সেইভাবে কমতে বা বাড়তে থাকে অ্যাকর্ডিং টু দ্যাট রুল, দ্যাট ম্যাথমেটিক্যাল ফর্মুলা। এটা একটুখানি তোমাকে জেনে নিতে হবে, এখান থেকে অঙ্ক পড়বে, এখান থেকে অঙ্ক করবেই করবেই। তো যাই হোক, ল্যামডার যে ছবিটা সেটাও তুমি ওই একই রকম নিউয়ের ছবির মতোই ল্যামডার ছবি। তো সেটা খুব একটা কঠিন কিছু নয়, এক এক রকম ল্যামডার জন্য এক এক রকম। তো যাই হোক, এনিওয়েজ, তো এটা থেকে ছোটখাটো অঙ্ক করবে, যেমন ধরো কি বলবো, উম, এরকম একটা, ধরো এরকম কোয়েশ্চেন দিতে পারে যে খুবই সহজ ইকুয়েশন থেকে প্রশ্ন, যে কোনো একটা টেম্পারেচার তোমাকে বলে দিচ্ছে, সেই টেম্পারেচারের জন্য কোন ওয়েভলেন্থে ল্যামডা ম্যাক্স, আবার ল্যামডা ম্যাক্স বলে দিচ্ছে কোন ওয়েভলেন্থে তোমাকে আহ মানে মানে ব্যাপারটা বলতে চাইছি টি বা মানে কোন টেম্পারেচারে, মানে টি বা ল্যামডা ম্যাক্স এর মধ্যে কোনো একটা বলে দিলে কোনো একটা তুমি যদি পাও, মানে তোমাকে যদি এস্টিমেট দ্য ওয়েভলেন্থ এন্ড ইন্টেন্সিটি বাই আ টাংস্টেন ফিলাম, এইটা তো বলতেই পারে। ধরো এক্সাম্পল, estimate the peak wavelength. Peak wavelength মানে বুঝবে ল্যামডা ম্যাক্স ফর টাংস্টেন ফিলাম। টাংস্টেন মানে ওই যে আগে যে হলুদ আলো জ্বলতো বাল্বগুলো সেইটা। filament where temperature is something কত, approximately 3300 কেলভিন।
এটা ল্যামডা ম্যাক্স তুমি করে নেবে 6 point, sorry, no, no, not 6 point, 2.9 into 10 to the power minus 3 by 3300, দিয়ে যেটা বেরোবে সেটা অ্যাপ্রক্সিমেটলি যা বেরোবে বের করে ফেলবে। তো যাই হোক তো যাই হোক, আচ্ছা আমি একটা কিছু ভেবে লিখছি। মিটার কিন্তু, দ্যাট ইউনিট, আমি একটা জিনিস ভুল বলছিলাম, যে দ্যাট ইউনিট ইজ নট ইম্পর্টেন্ট বাট দ্যাট ইউনিট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা মিটার কেলভিন, মিটার কেলভিন। তো যাই হোক, হ্যাঁ, এবার তুমি ওটা থেকে দেখো কি পাও। এখানে 10⁻³ ছিল, আর ওখানে 330 আরো ভাগ করে দেবে। So you'll get some number, get some number. তো ওই আর কি, তাহলে টুকটাক করে দুই একটা খুব ছোটখাটো অঙ্ক করবে, তো একটু দেখে নেবে। আর একটা জিনিস কিন্তু তোমাকে অঙ্কে পড়বে, সেটা হচ্ছে টোটালটা, সেটা স্টিফেন্স ল, সেটাও আমি একটুখানি বলে দিচ্ছি। দাঁড়াও একটা মিনিট, এই জায়গাটা, আচ্ছা এই ম্যাথটা করার তোমার দরকার নেই। আমি একটা জিনিস তোমাদেরকে উইথড্র করে নিচ্ছি, যে উই শুড নট ডু দিস ম্যাথ। এটা হোমওয়ার্ক করার দরকার নেই, তোমাদের একটু জটিল হয়ে যেতে পারে, তো প্রুফ করার দরকার। বেশ, এবারে যদি তুমি টোটাল এনার্জি radiated by a black body or by absorbed by a black body, সেটা যদি তুমি বের করতে চাও, এইটা একটা খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, যে এই যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, নিউ থেকে ডিনিউ অব্দি এতটা এনার্জি এমিট করছে, সো জিরো থেকে ইনফিনিটি অব্দি সকল প্রকারের ফ্রিকোয়েন্সিতে কতটা এনার্জি এমিট করবে, তো এটা টোটাল এনার্জি ইজ টোটাল। এটাকে তুমি ক্যাপিটাল ইউ বলতে পারো, ছোট ইউ বলতে পারো। তো যাই হোক, ইউ টোটাল some constant, 80 to the power 4, or can be written also be written as, এটাতে তুমি বেশি অভ্যস্ত, সিগমা টি টু দি পাওয়ার 4। এইটাকে বলা হয় স্টিফান বোলসম্যান। এটা কি বোঝাতে চাইলো যে একটা ব্ল্যাক বডি অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার, সে টোটাল মানে একটা পার্টিকুলার টেম্পারেচার সে কতটা এনার্জি এমিট করে অ্যাট অল ফ্রিকোয়েন্সিস। কারণ সে যখন এমিট করে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে তো করে না, সে তার কিছু কিছু ফ্রিকোয়েন্সি তার রয়েছে, অনেক রকম ফ্রিকোয়েন্সির রাইট দেয়। মানে তুমি যখন লোহা গরম করো কোনো একটা পার্টিকুলার টেম্পারেচারের স্লুপস রেড, তখন সে ব্ল্যাক বডি হয়নি। At some point of time, it emits a whitish light. Then it's a black kind of a black body. একটা পার্টিকুলার টেম্পারেচারের ব্ল্যাক বডি রেডের সময়ও সে ব্ল্যাক বডি রেডিয়েশনের মতোই এমিট করবে অ্যাট এ ডিফারেন্ট টেম্পারেচার। তো এক একটা টেম্পারেচারের ওই ডিস্ট্রিবিউশনের কার্ভটা এক এক দিকে শিফট করে। আমাদের চোখে যে জিনিসটা সব থেকে ভালো গোটা ওয়েভলেন্থ আমাদের চোখে দেখতে পাই, সেই পিকটা আবার সূর্য থেকে আসে। তো ইটস আ বিউটিফুল ডিজাইন, মানে তো যাই হোক, এত সুন্দর ডিজাইন চারদিকে করা হয়েছে, বা ইভলিউশনের ফলে আমরা সূর্যের ওয়েভলেংথটাকেই সব থেকে ভালোভাবে দেখতে পাই। যে যে কোনো একটা ভাবে তুমি কল্পনা করতে পারো। তো এনিওয়েজ, এটা তুমি বের করে ফেললে এখান থেকে একটা আধটা ছোটখাটো প্রশ্ন দেবে, যে টেম্পারেচার বেড়ে কমে এদিক ওদিক যাচ্ছে, সো বা মানে টেম্পারেচার ডাবল করে দিলাম, টোটাল এনার্জি ডেন্সিটি কত বাড়লো, মানে 2 to the power 4 গুণ বেড়ে যাবে। এইরকম ছোটখাটো দুই একটা অঙ্ক কিন্তু তোমাকে জিজ্ঞেস করা হবে, এরকম ছোটখাটো অঙ্ক কিন্তু তোমাকে জিজ্ঞেস করা হবে, হ্যাঁ।
যে টোটাল আর এর ভ্যালুটা মনে রাখতে হবে স্যার, সিগনাল ভ্যালুটা বা মনে রাখতে পারলে ভালো। ইটস অ্যারাউন্ড 5.67 ইন্টু 10⁻⁸ এরকম মনে রাখতে পারে। 5.67 পরীক্ষায় দিয়েও দিতে পারে, নাও দিতে পারে, বলা খুব মুশকিল। তো এরকম একটা ভ্যালু, দুই একটা ছোটখাটো নিউমেরিক্যালস এটা দিতে পারে। বেশ, মোটামুটি বেসিক ব্ল্যাক বডি রেডিয়েশনের এই কটা কথা বললেই যথেষ্ট। এবারে এখান থেকে কি কি নিউমেরিক্যালস কি জাতীয় দিতে পারে, তো এটা সব থেকে সহজ হচ্ছে যে যে কোনো যে ব্ল্যাক বডির যে কোনো ব্ল্যাক বডি রেডিয়েশন এর প্র্যাকটিস তোমরা যেই নিটের বই থেকেই করে ফেলতে পারবে, অসুবিধা হবে না। আর যে কোনো এমএসসি এন্ট্রান্স এর বই থেকে তোমরা করতে পারবে। বেসিক থিওরিটা এই আর্থার বাইজার চ্যাপ্টার 2 যেটা বললাম, আর বাইজারের চ্যাপ্টার 2 তে এই লাস্ট দুটো ফর্মুলা নেই, এটা পরে আছে বাইজারের চ্যাপ্টার 8 বা 9 এ। তো ঠিক আছে, আমি এখানে বলে দিয়েছি। খুব ছোটখাটো প্রশ্ন, ছোট নয় প্রশ্ন, খুব খুব কঠিন প্রশ্ন আমি এক্সপেক্ট করছি না একেবারে। ধরো এই জাতীয় প্রশ্ন বললেই তো তুমি করতে পারো। খুব একটা কঠিন কিছু ব্যাপার কি, নিউমেরিক্যাল দিচ্ছি, মানে নিউমেরিক্যালই বলছি, এমসিকিউ আকারে দিচ্ছি না, তাহলে এটা তুমি করতে পারবে না, সেই করতে পারবে। আর ফর্মুলা গুলো কি মিন করে, কি বক্তব্য, সেটা নিয়ে ছোটখাটো থিওরিটিক্যাল বেসড কোয়েশ্চেন তো থাকবেই। নিউমেরিক্যাল কোয়েশ্চেন তুমি এটা করতেই পারো। এবারে প্রথম এটা তুমি করতে পারবে, ইজ দ্য কোয়ান্টাম নেচার অফ ইলেকট্রোম্যাগনেটিক ইম্পর্টেন্ট ইন অ্যানালাইজিং দ্য রেডিয়েশন এমিটেড ফ্রম দিস অ্যাটম। থিঙ্ক অ্যাবাউট কটা ফোটন বের করবে, কটা ফোটন আসবে সেটা তুমি বের করে ফেলতে পারো, কিন্তু এইটাতে এই দরকার পড়বে কিনা সেইটা তুমি একটু ভেবে দেখো তো, যে প্রতি সেকেন্ডে কতগুলো ফোটন বের হচ্ছে, কতগুলো ফোটন বের হচ্ছে, এবং সেটার জন্য কোয়ান্টাম মেকানিক্স বা এই কোয়ান্টাম নেচারটা বোঝা দরকার কিনা, এটা তুমি চিন্তা করতে পারো। এছাড়া এই যে অসংখ্য নিউমেরিক্যালস এক্সিস্ট করে বা এইচএস এর বইতে, কিছু করে ফেলো, আমি দেখি যদি পারি। একটাও আমার সেইভাবে প্রবলেম সেট বানানো হচ্ছে না, তার কারণ হচ্ছে আমি টেস্ট বানাতেই আমি সম্পূর্ণরূপে প্রতি সপ্তাহে এই 60 খানা প্রশ্ন এবং 30 খানা প্রশ্ন বানানো, অন্য মানে ঘন কোথাও থেকে নেওয়া, কিন্তু কোনটা নেবো কোনটা ছাড়বো এই চিন্তাটা করতে গিয়েই তো ম্যাক্সিমামটা সময় চলে যাচ্ছে, সো আর হয়ে উঠছে না। Anyways, let's think about a different thing, যে ফটো ইলেকট্রিক ইফেক্টেড এরকম হয়ে গেছে। তো যাই হোক, চলো ফটো ইলেকট্রিক ইফেক্ট নিয়ে কিছু বক্তব্য রাখা যাক। এটার মেন বক্তব্য হচ্ছে যে লাইট এমিট হচ্ছে কোনো কিছুর উপর, একটা সেমিকন্ডাক্টর শিট, একটা পাতলা সেমিকন্ডাক্টর শিট, পাতলা। এবার এটা পড়ে এখান থেকে কিছু ইলেকট্রন এর ভিতর থেকে কিছু বাইরে বেরিয়ে যাচ্ছে, ভিতরের ঘোরাঘুরি করছে, এসব সেটা পরের কথা। ইলেকট্রন ইমিট, এটা হচ্ছে একদম মোস্ট সিম্পল ওয়ে টু থিঙ্ক অ্যাবাউট ফটো ইলেকট্রিক ইফেক্ট। এবার স্যার ঘটনাটা কি? মানে কি 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 হয়েছিল, কি ঘটেছিল, কি দিকে কি কি বক্তব্য, সেটা একটুখানি বলার চেষ্টা করব। ঘটনাটা কি ঘটেছিল সেখানে, কি করতে হবে বা কি করতে হবে, এক দুটো লাইন, মানে খুব খুব বেশি কিছু নয়। এইচএস এর বই থেকে, অবশ্যই তুমি এইচএস এর বই থেকেই পড়ো। বেশ, তো দেখো এখানে একটা অবজারভেশন আছে, আমি এক্সপেরিমেন্টের ডিজাইনটার কথাতে একটু পরে আসছি। যে কয়েকটা অবজারভেশন করলাম, যে আলো পড়ছে, ইলেকট্রন বের হচ্ছে, ঘটনাটা তো এই, আর তো কিছু নয়, দুম করে লাথি মারছি, তুমি দাপ করে উল্টে পড়ে গেছে, এই তো ঘটনা। তো এই ঘটনাটাই কি কি অবজার্ভ করলাম। বেশ, তো স্যার ইলেকট্রন বেরোচ্ছে আমরা কিভাবে, কেমন করে দেখলাম, যে হ্যাঁ ইলেকট্রন বেরোচ্ছে, ইলেকট্রনের একটা স্রোত বেরোচ্ছে, সেটাকে যদি আমি উল্টো দিকে একটা ভোল্টেজ দিই তাহলে সেই স্রোতটা কমে যাবে, ইত্যাদি ইত্যাদি। তো এইখানে তোমার একটা বেসিক সিম্যাটিক ডায়াগ্রামের মতো করে একবার মিনিমাম বেসিক জিনিসটা, কেন অনেকেই ওই স্টপিং পোটেনশিয়াল টার্মটা ভাবতে ভুল করে ফেলে অনেক সময়। তো সেইটা আমি একটুখানি একটু বলার চেষ্টা করব, যে বক্তব্যটা কি, তাহলে আমার ছবিটা দেখলেই তুমি বুঝতে পারবে। তারপর আহ
পরের কথা পরে। তো যাই হোক, এরকম একটা ব্যাপার। ওখানে কি গেছিল, এটা ঢাকা পড়ে গেলেও কোনো সমস্যা নেই। লাইট আসছে, সেমিকন্ডাক্টরের পাতলা জিনিস, ইলেকট্রন বেরোচ্ছে। এবারে ইলেকট্রনটাকে তুমি যদি একটা উল্টো, ইলেকট্রন মানে নেগেটিভ, তুমি এখানে একটা নেগেটিভ দিচ্ছ, মানে এই নেগেটিভটা এই নেগেটিভটাকে বিকর্ষণ করবে, দিয়ে তুমি থামিয়ে দেওয়া যায়। এবারে থামিয়ে দেওয়া যায় মানে হচ্ছে, যে শক্তিটা নিয়ে ইলেকট্রন আসছিল সেই শক্তিটার থেকেই, সেই রকম বা তার থেকে বেশি শক্তি দিয়ে তুমি ওকে থামিয়ে দিতে পারবে, নাহলে পারবে না। তো যে কাইনেটিক এনার্জি নিয়ে আসছিল আর তুমি যে ইলেকট্রিক পোটেনশিয়ালটা দিচ্ছ, ইলেকট্রিক পোটেনশিয়ালটা যদি তার থেকে কম এনার্জি বলা হয়, তাহলে ইলেকট্রনটা এখানে পৌঁছে যাবে। So there is a term which called stopping potential, which is essentially যে voltage required to stop the electron, যে এখানে আর কোনো ইয়ে পাওয়া যাবে না, আর কোনো কাউন্ট পাওয়া যাবে না। এটা একটা খুব বেসিক ডায়াগ্রাম। এবারে এখানে আমি একটা পোটেনশিয়াল দিয়ে থামিয়ে দিতে পারি, আর পোটেনশিয়াল না দিলে তো আমি এখানে একটা পোটেনশিয়াল উল্টো দিয়ে পাবো, যে হ্যাঁ ইলেকট্রন আসছে, একটা কারেন্ট ফ্লোর মতো একটা জিনিস তৈরি হচ্ছে, তো আমার এখানে ডিটেক্টর, গ্যালভানোমিটার, ভোল্টমিটার যাই, মানে একটা ভোল্টমিটার লাগিয়ে দিলে সেটা ভোল্টেজ ডিটেক্ট করতে পারে। তো এটা হচ্ছে মেইন ব্যাপার। এবারে এখানে কিছু অবজারভেশন, ছোট করে কিছু অবজারভেশন নোট করা হয়েছিল। যেটা হচ্ছে যে ফ্রিকোয়েন্সিটা প্রত্যেকটা সিস্টেমে বিভিন্ন রকম মেটেরিয়াল নিয়ে ট্রাই করা হয়েছে। তো প্রত্যেকটা মেটেরিয়ালের ক্ষেত্রে দেখা গেল যে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি থেকে কম লাইট ফ্রিকোয়েন্সি যদি এর উপরে পড়ে, তাহলে আর কোনো ইলেকট্রন সেখান থেকে বেরোচ্ছে না। সো এটা একটা ইম্পর্টেন্ট অবজারভেশন। বেশ কিছু অবজারভেশন এখান থেকে করা হয়, সেগুলো তোমরা স্কুলে অলরেডি পড়িয়েছো বা হয়তো স্কুলে অলরেডি পড়াচ্ছ। তো সেটা বড় কথা নয়। তো আমি একবার বলে দিই, আমার বলাটা এখানে একটা ইম্পর্টেন্ট কথা, যে ইচ, যে অবজারভেশনটা করা গেল, ইচ মেটেরিয়াল, বিভিন্ন রকম সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টর নিয়ে কেন হবে সেটা পরের কথা, এটা তো জটিলতায় যেতে হবে না। Each material has a characteristics frequency, ফ্রিকোয়েন্সি, মানে এক একটা মেটেরিয়ালের জন্য এক এক রকম ক্যারেক্টারিস্টিক্স ফ্রিকোয়েন্সি, মানে এক একটা মেটেরিয়ালের জন্য এক এক রকম, যে বিলো হুইচ, মানে বিলো হুইচ মানে ওইটার নিচে, বিলো হুইচ নো ইলেকট্রন এমিটেড। একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি থেকে কম, সেই নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে এক একটা মেটেরিয়ালের জন্য এক এক রকম, তার থেকে কম ওলা ফ্রিকোয়েন্সিতে কিছু যদি ইলেকট্রন পড়ে, মানে সরি, তার থেকে কম ফ্রিকোয়েন্সির লাইট তুমি যদি ওর উপরে ফেলো, তাহলে আর কোনো ইলেকট্রন বেরোবে না। বেশ, হ্যাঁ, এইবার ইন্টেন্সিটির উপরে, লো ইন্টেন্সিটি হলেও ফ্রিকোয়েন্সির থেকে বেশি যদি তুমি মানে ফ্রিকোয়েন্সি দিয়ে, মানে ক্যারেক্টারিস্টিক্স ফ্রিকোয়েন্সি থেকে বেশি ফ্রিকোয়েন্সি দিয়ে তুমি যদি ওকে ধাক্কা মারো, তাহলে কিন্তু ইলেকট্রন বেরোবে। তো ধরো, লেটস কল ইট জিরো। সেটা ধরো বলা হলো যে, if we hit material with, তার থেকে বেশি, with larger, with light, with frequency, হিট করছি মানে লাইট দিয়ে আঘাত করছি, frequency greater than mu zero, then of course ইলেকট্রন এমিটস, ইলেকট্রন ইন্টেন্সিটি বেশি হলে ইলেকট্রন বেশি এমিট করবে, সেটাই শোনা, কিন্তু অফকোর্স ইলেকট্রন এমিটস however low the intensity is। এর প্রশ্ন, এটার মানেটা একটু বুঝতে হবে। এটার মানে এটা নয় যে ফটো কারেন্ট ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করে, এটার মানে এইটা যে ইন্টেন্সিটি খুব লো দিলেও ইলেকট্রন বেরোয়, ইন্টেন্সিটি খুব হাই দিলে তো বেরোই, ইন্টেন্সিটি লো দিলেও বেরোয়, ফ্রিকোয়েন্সিটা বেশি হলেই বেরোবে। আগে এমনি ওয়েভ থিওরিতে বলা, ওয়েভ থিওরি যদি পুরোপুরি ম্যাক্সওয়েলের ওয়েভের মতো মেনে চলা হয়, তাহলে ইন্টেন্সিটির উপরেই কিন্তু এনার্জিটা ডিপেন্ড করে।
ইন্টেন্সিটির উপরই এনার্জিটা ডিপেন্ড করে, কিন্তু এখানে খুব লো ইন্টেন্সিটি মানে খুব লো এনার্জি, বাট সেটা এখানে মেনে চলছে না। থিঙ্ক অ্যাবাউট, এই জায়গাটাতে খুব ভালো করে বুঝতে হবে। এটা তোমাদের চট করে প্রথমেই বোঝানো হয় না, কিন্তু যেহেতু তোমরা একটু বড় হয়ে গেছো সেক্ষেত্রে কথাটা বুঝতে হবে যে ম্যাক্সওয়েলস থিওরি কিন্তু বলছে যে এনার্জি অফ লাইট, energy of light is proportional to I square, is some constant into intensity. Intensity, sorry, intensity. Intensity মানে কি বলে, সেটা অ্যামপ্লিটিউডের স্কোয়ার স্কোয়ার, তো যাই হোক, মানে প্রপোর্শনাল টু ইন্টেন্সিটি, লাইটের ইন্টেন্সিটি। তাহলে এই যে বক্তব্যটা বেরোচ্ছে যে লাইট ইন্টেন্সিটির উপরে ফোটো ইলেকট্রন বেরোচ্ছে কি বেরোচ্ছে না সেটা ডিপেন্ড করছে না, এটা ডিরেক্ট direct contradiction with Maxwell's theory. Into but here low intensity light, heighter মতো লাগছে, low intensity light also emits electron. এইটা একটা সমস্যা, যে এখানে কিন্তু লো ইন্টেন্সিটি লাইট হলেও কিছু করার নেই, ইলেকট্রন বেরোচ্ছে, ইনডিরেক্ট কন্ট্রাডিকশন। এই জায়গাটাতে তোমরা হয়তো একটু ফিল করতে পারবে, না পারলেও কিছু ভাবার দরকার নেই। তো যাই হোক, এটা একটা পয়েন্ট। আর একটা হচ্ছে যে নাম্বার অফ দ্য ইলেকট্রন কিন্তু ইনক্রিজেস উইথ ইন্টেন্সিটি অফ লাইট। বোঝার চেষ্টা করো যে কতগুলো ইলেকট্রন বেরোবে সেইটা ইন্টেন্সিটি অফ লাইটের উপরে নির্ভর করছে। অফকোর্স, মানে ফটো কারেন্টের যে বেশি বেশি কারেন্ট পেয়ে যাবে তুমি, সেটা অফকোর্স ডিপেন্ডস অন ইন্টেন্সিটি। সেটা আবার লাইটের ফ্রিকোয়েন্সির উপরে নির্ভর করছে না। এটা খুব ইম্পর্টেন্ট যে at any frequency above nu naught, think about এটা চেষ্টা করছি যে at nu greater than nu naught, number of photoelectron emitted, এই জায়গাটা কনসেপ্টটা ক্লিয়ার না থাকলে একটু সমস্যা হয়। Emitted increases, এটাও ক্লাসিক্যাল, এইটা ক্লাসিক্যাল থিওরির খানিকটা এটা ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে, কিন্তু 2 নম্বর পয়েন্টটা সম্ভব হচ্ছে না। The number of photoelectrons emitted increases with intensity, but not with incident frequency. লাইটের যে লাইটটা দিয়ে তুমি ধাক্কা মারছো সেই লাইটের ফ্রিকোয়েন্সি কত ছিল সেটার উপরে নির্ভর করছে না, নির্ভর করছে কিন্তু ইন্টেন্সিটিটার উপর at nu greater than mu zero। এগুলো সবই কি বলে গ্রাফ ট্রাফ বানানো সম্ভব। যাই হোক, কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রনস, অফকোর্স সেটা তুমি কিভাবে মাপছো স্টপিং পোটেনশিয়াল দিয়ে। তো যাই হোক, তো কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রনস ডিপেন্ডস অন দ্য ফ্রিকোয়েন্সি বাট নট অন দ্য ইন্টেন্সিটি অফ দ্য বিম। বুঝেছো, মানে যে ইলেকট্রন গুলো বেরোচ্ছে তাদের তো একটা এনার্জি রয়েছে, সেই এনার্জিটা তুমি ইন্টেন্সিটি বাড়ালে বাড়ছে না ফ্রিকোয়েন্সি বাড়ালে বাড়ছে, সেটা ফ্রিকোয়েন্সি বাড়ালে বাড়ছে। ইন্টেন্সিটি বাড়ালে কি বাড়ছে, দ্য নাম্বার অফ ফটো ইলেকট্রনস। খুব ভালো করে এই জায়গাগুলো বুঝে নাও, কনসেপ্ট সবসময় সবার ক্লিয়ার থাকে না। যে sorry, the kinetic energy reaching kinetic energy of the photoelectrons increases with frequency, but not with independent of intensity.
ইন্টেন্সিটির উপরে শুধু নির্ভর করে যে কত ইলেকট্রন বেরোবে। ফ্রিকোয়েন্সির উপরে নির্ভর করে কত ইলেকট্রন বেরোবে কিনা আদৌ, আর বেরোলে তার কাইনেটিক এনার্জি কত হবে। দ্যাটস ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ইট ডাজ নট গো ভেরি ইজি উইথ দ্য ক্লাসিক্যাল থিওরি। ক্লাসিক্যাল থিওরি দিয়ে হিসেব করা বেশ সমস্যা হয়ে যাচ্ছে। আর একটা জিনিস সেটা হচ্ছে যে খুব দ্রুত বের, যে দ্যাট ইজ ভেরি কুইক, যে খুব গ্যাপ হয় না, যে অ্যারাইভাল অফ দ্য লাইট এট দ্য মেটাল সারফেস, মানে ওইটাতে ধাক্কা মারা, মেটাল বা যাই হোক মেটাল সেমিকন্ডাক্টর, ওইটাতে ধাক্কা মারা এবং ছোট ইলেকট্রন বেরোনো, তাদের মধ্যে খুব একটা গ্যাপ নেই, এটা আমি বলতে পারি। টাইম গ্যাপ অলমোস্ট ইনস্ট্যান্টলি। লাইট ইনসিডেন্স, লাইটের পড়া, পতন হওয়া, and ejection of photoelectron, ক্লাসিক্যাল থিওরি দিয়ে এটাকেও এক্সপ্লেন করা একটু শক্ত হয়ে যায়, আর অলমোস্ট ইনস্ট্যান্ট প্রসেস। ক্লাসিক্যাল থিওরিতে হ্যাঁ এনার্জিটা শুষবে তারপরে ধাক্কা মারবে, একটু টাইম লাগে, 10⁻⁹ টাইম গ্যাপ, অলমোস্ট নেগলিজিবল। ধাক্কা লাইট মারলো আর সঙ্গে সঙ্গে ইলেকট্রন বেরোতে শুরু করবে, এরকম একটা বক্তব্য রয়েছে। তো যাই হোক, এইবার এই যত এই জিনিসগুলোকে এবারে এক্সপ্লেন করা টরা ইত্যাদি করা, গ্রাফ ট্রাফ টানা, এইসব করা, অনেক কিছু হয়েছে। হয়ে টয়ে তারপর আইনস্টাইন একটা থিওরি দিয়েছে, সেগুলো তোমরা পড়েছো। তো যাই হোক, আমি এখানে আবার একটা কথা বলবো। আমি দেখো এর অবজারভেশন গুলোকে সুন্দর করে লিখলাম। এই অবজারভেশন গুলোকে এবারে তুমি যদি গ্রাফের আকারে দেখতে চাও, তাহলে তুমি গ্রাফের আকারে দেখতে পারো জিনিসটা, যে কি ঘটছে স্যার। তুমি বিভিন্ন রকম ফ্রিকোয়েন্সি নাও, বিভিন্ন রকম ফ্রিকোয়েন্সি নিয়ে একটা পার্টিকুলার একটা মাত্র মেটেরিয়াল তার একটা মাত্র পার্টিকুলার ফ্রিকোয়েন্সি, নিচে কোনো ফটো ইয়ে বেরোবে না, তারপর ধীরে 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 কারেন্ট বেরোবে। তো যাই হোক, এগুলো বইতেই রয়েছে, একটা বিভিন্ন রকম ইয়ে করে দেখে নিই যে এক একটা মেটেরিয়ালের ফ্রিকোয়েন্সি এক এক রকম। এবারে ফটো ইলেকট্রনের বিভিন্ন রকম এনার্জি, এক একটা ফটো ইলেকট্রনের কিরকম কাইনেটিক এনার্জি বেরোচ্ছে। নিউ জিরোর নিচে কোনো কোনো কিছু নেই, নিউ জিরোর পর থেকে যত বাড়াতে থাকছো তত আহ এর এনার্জি বাড়ছে, স্ট্রেট লাইন। তো বিভিন্ন রকম গ্রাফ এখান থেকে পাওয়া সম্ভব। এ ধরো ম্যাক্সিমাম কে এর গ্রাফ, তা ধরো ম্যাক্স কে ই, এটা মাপা সম্ভব। আর এটা ধরো ইনসিডেন্ট ফ্রিকোয়েন্সি। তো একটা পাচ্ছি, এটা ধরো নিউ জিরো, এটাকেও স্ট্রেট লাইন টেনে দেবো আমি। এটা ধরো নিউ জিরো কোনো একটা মেটেরিয়ালের জন্য, নিউ জিরোর পরে যেমন নিউ বাড়াচ্ছ তেমনি তার নিউ জিরো বাড়ছে। অন্য মেটেরিয়াল যদি হোক, অন্য মেটেরিয়াল হবে, ধরো মেটেরিয়াল ওয়ান, সাদা দেবো এটাকে, মেটেরিয়াল টু, তার নিউ জিরো আরেক রকম। এর নিউ জিরো ধরো এটা 2 নম্বর মেটেরিয়াল, এটা ধরো 1 নম্বর মেটেরিয়াল, একটা মেটেরিয়াল এক এক রকম। ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি এইভাবে তুমি ওই স্টপিং পোটেনশিয়াল দিয়ে এদিক ওদিক করে মেপে নিতে পারো। তো বিভিন্ন রকম ইয়ে রয়েছে। এবার ধরো ফটো ফটো ইলেকট্রন কারেন্ট, যে কারেন্টটা কারেন্টটা কিরকম হবে, সেটা সেটা বোঝার জন্য একটু কনফিউশন লোকের অ্যারাইজ করে। এবার এই নিচে একটা প্রশ্ন দিয়েছিল, সেটাতে একটা কনফিউশন অ্যারাইজ করছিল। তো ফটো কারেন্টটা তো তুমি যেহেতু মাপতে পারছো সরাসরি, ফলে ফটো কারেন্টটা আহ কিরকম হচ্ছে, এক এক রকম ইন্টেন্সিটির জন্য এক এক রকম। আহ, কিন্তু একটা পার্টিকুলার নিউয়ের থেকে নিচে নেমে গেলে উই ডোন্ট হ্যাভ এনি ফটো কারেন্ট। একটা মানে ফ্রিকোয়েন্সিটা যদি তাই এর থেকে নেমে যায় তাহলে পাবে না। ফ্রিকোয়েন্সিটা যদি ওর থেকে বেশি থাকে, তারপরে
যদি তুমি আর ফ্রিকোয়েন্সি চেঞ্জ না করে এবারে ইন্টেন্সিটি চেঞ্জ করো, এই জায়গাগুলো একটু কনফিউজিং লাগবে। মানে এখানে তুমি ইন্টেন্সিটি বাড়িয়ে যাচ্ছ, এবারে একটা পার্টিকুলার ইন্টেন্সিটিতে, সরি, এখানে তুমি ফ্রিকোয়েন্সি বাড়িয়ে যাচ্ছ, এবারে ধরো একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে তুমি রেখেছো, তারপরে ঘটনাটা কিরকম হচ্ছে? কি 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 ভার্সেস কি দেখছো? এটা দেখো কাইনেটিক এনার্জি, এখানে তুমি ভাবছো যে ফটো কারেন্ট, কারেন্ট আই, আহ, এই আই এবারে এই দিক বরাবর তুমি ধরো ইন্টেন্সিটি বাড়িয়ে যাচ্ছ, ইন্টেন্সিটি বাড়িয়ে গেলেও ফটো কারেন্ট বাড়তেই থাকবে, সেটা কিছু করার নেই। একটা জিরো হবে না ফটো কারেন্ট, সো ইটস একদম জিরো ইন্টেন্সিটিতেই জিরো হবে, এইরকম বাড়বে ইফ, এই ঘটনাটা ঘটবে ইফ নিউ ইজ গ্রেটার দেন নিউ জিরো। কোর্স যত ইন্টেন্সিটি বাড়াচ্ছ তত কারেন্ট বাড়বে, কিন্তু নিউ যদি গ্রেটার দেন লেস দেন নিউ জিরো হয়, ইন্টেন্সিটি তুমি যতই বাড়াও কিছু হবে না। এই জায়গাগুলো কনফিউশন তৈরি হতেই পারে। ছোট করে যে যদি কোনো না, নো নো আই ইফ নিউ ইজ লেস দেন নিউ, কিচ্ছু পাবে, এটাকে অন্যভাবে মানে গ্রাফের সেটিং করে অনেক সময়, যে ওই এরকম একটা নিয়ম অব্দি এরকম, একটা নিয়ম এরকম সেট করা যায় এত পার্টিকুলার ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, রিটার্ডিং পোটেনশিয়ালটাকে এইভাবে প্লট করে আই ট্র্যাজেডি, এটা 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 এটাকে আমি রিটার্ডিং পোটেনশিয়াল বলতে পারি। এটা ধরো আই, আই 2 আই 3 আই, এটা ভাবতে পারো। বাইসের উপরেরটাকে আমি একটু মিরর ইমেজের, ছবিটাকে আমি একটু মিরর ইমেজের মতো করে এখানে আঁকার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে এটা এটা ফটো কারেন্ট, এটা আবার ইন্টেন্সিটি, এবারে ইন্টেন্সিটি আর ফটো কারেন্ট দুটোই, ইন্টেন্সিটি আর কারেন্ট দুটোই আই লেখে, সেই জন্য এটা ফটো কারেন্ট, এইটা ইন্টেন্সিটি আর আবার গন্ডগোল হয়ে যেতে পারে। তো যাই হোক, ইন্টেন্সিটি এখানে ছোট করে দিচ্ছি, যে গ্রেটার দ্য ইন্টেন্সিটি ইজ গ্রেটার দ্য ফটো কারেন্ট, এভাবেও প্লট করে যায় একটা পার্টিকুলার সিস্টেমের জন্য। তো বিভিন্ন রকম ফটো, যত ইন্টেন্সিটি বাড়ছে ফটো কারেন্ট বাড়ছে, এইভাবেও ভাবা যায়। আর এইটা হচ্ছে যে একটা পার্টিকুলার পোটেনশিয়ালের থেকে তুমি যদি বাড়িয়ে দাও তাহলে আর তো কোনো কারেন্টই পাবে না, দাঁড়াও আবার কালো হয়ে গেল। তো এই ছবিটা দেখো যে রিটার্ডের পোটেনশিয়াল যে জায়গাটা করছো, যে তুমি যদি একটা পার্টিকুলার এর থেকে বেশি বাড়িয়ে দাও, অনেক বাড়িয়ে দিলে ইলেকট্রন আর পৌঁছাবেই না, তখন কারেন্ট পাবে। এই হচ্ছে মেইন গল্প। তো এইভাবে তুমি ভাবতে পারো যে when retarding potential is greater than some particular, এটা একটা পার্টিকুলার কাট অফ পোটেনশিয়াল, যে এর থেকে যখন বাড়াচ্ছ ফর ওয়ান সিঙ্গেল মেটেরিয়াল, অফকোর্স ফর একটা মাত্র মেটেরিয়ালের জন্য এর থেকে বাড়িয়ে দিচ্ছ, মানে তুমি থ্রেশোল্ডটাকে কভার করে দিচ্ছ, যে এরপরে তো ইলেকট্রন আসতে পারে, মানে লাইটের যে ফ্রিকোয়েন্সির যে এনার্জিটা, তার থেকে বেশি তুমি পোটেনশিয়াল দিচ্ছ না ক্ষেত্রে। স্যার কিচ্ছু বোঝা বোঝা যাচ্ছে না, কি যে বলছেন ঢপের চপ মাথার মুন্ডু। বেশ ঠিক আছে, তুমি পজ করো, আগের যে এক্সপেরিমেন্টাল অবজারভেশন সেটা আগে ভালো করে পড়ো, কি বক্তব্য, তারপরে তুমি আবার এই গ্রাফগুলোর দিকে একটু তাকাও একদিনেই, বা জাস্ট কয়েকটা সেকেন্ড আমি কি বললাম শুনলে আর মাথায় ক্লিয়ার করে বুঝে গেলে, সে এত বড় ক্ষমতা আমার নাই। তারপরে তুমি এটাকে আবার শুনো, যে দেখো যে কি বলতে চাইছে। যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে ফ্রিকোয়েন্সিটার একটা নির্দিষ্ট পরিমাণ আছে একটা নির্দিষ্ট মেটেরিয়ালের জন্য, সেই পরিমাণের বেশি ফ্রিকোয়েন্সির লাইট দিয়ে তুমি যদি আঘাত করো তবেই ইলেকট্রন বেরোবে, নচেত বেরোবে না। বেশ,
ইন্টেন্সিটি কম বা বেশি তার উপরে ফটো ইলেকট্রন বেরোবে কি বেরোবে না সেটা নির্ভর করছে না, বাট ফটো কারেন্টের পরিমাণটা কত হবে দ্যাট ডিপেন্ডস অন ইন্টেন্সিটি অফ কোর্স। স্যার এই জিনিস বোঝা তো এত সহজ নয়, আমিও কি একদিনে বুঝেছি? আমিও কি এইচএস পড়ার সময়ই বুঝেছি? একদমই নয়। আমি হয়তো এতদিনে আরো ভালো করে বুঝছি, বোঝার কোনো শেষ নেই। তুমি তোমার মতো করে এখন বোঝো না, আমার মতো করেও বুঝবে কোনো একটা দিন, নিশ্চয়ই। তো যাই হোক, তো এরকম কিছু অবজারভেশন হলো, এটাকে ব্যাখ্যা করার জন্য কোয়ান্টাম নেচার অফ লাইটের দরকার পড়লো আবার। এটাকে যদি এক্সপ্লেইন করতে হয় প্রপারলি, তাহলে ধরে নিতে হবে যে লাইটটা যেটা আসছে সেটার একটা অ্যাকর্ডিং টু প্ল্যাঙ্ক সেটা চলবে। আচ্ছা, আমার রেকর্ডিং হচ্ছে, so ঠিক আছে। টু এক্সপ্লেইন দিস, quantum nature of light required, nature of light required, তাহলে কি হলো, লাইট এলো, এইটার একটা এনার্জি হলো এইচ নিউ, সে এটার উপরে পড়লো, মেটেরিয়াল, মেটাল বা সেমিকন্ডাক্টর হ্যাজ সাম, কি বলবো, সাম রেজিস্টেন্স, মানে ইলেকট্রনস আর নট ফ্রি টু, লিভ, free to live, they have some binding energy, এইভাবে তুমি ভেবে নিতে পারো। তো যাই হোক, তাহলে এইচ নিউ এর যে এনার্জিটা এলো, সেই এনার্জির খানিকটা, সাম অ্যামাউন্ট স্পেন্ট, খরচা হয়ে গেল, যে যে এনার্জিটা নিয়ে একটা একটা এনার্জি কোয়ান্টা এলো। আচ্ছা স্যার, লাইটের এই যে একটা প্যাকেট অফ এনার্জি, সেটাকে কি ফোটন বলে? অফকোর্স, হ্যাঁ। ওয়ান প্যাকেট অফ এনার্জি, দ্য মিনিমাম এনার্জি প্যাকেট ইজ কল্ড আ ফোটন। ঠিক আছে স্যার, ফোটন মানে কি বুলেটের মতো বাঁচবে? মে নট বি। যাই হোক, সাম অ্যামাউন্ট স্পেন্ট টু ওভারকাম the binding energy of electron with its parent metal, with the material, আর যেটা বাকি রইলো, the rest, যতটা বাকি রইলো, বেঁচে যাওয়া এনার্জি, বেঁচে যাওয়া শক্তি, সেইটা নিয়ে the rest is revealed, বা যাই হোক, the rest is manifested, that is অত জটিল বাংলা দেয়, the rest is the kinetic energy of the electron. ই অফ দ্য ইলেকট্রন, এইচ নিউটা তো অ্যাবজর্ব হয়ে গেছে বাই দ্য ইলেকট্রন, ইলেকট্রন সেই শক্তিটা শুষে নিয়েছে, এটা ইলেকট্রন শক্তিগুলো শুষে নিয়েছে, শুষে নিয়ে এই তাকে যে বেঁধে রেখেছিল মেটেরিয়ালটা, সে তো পুরোপুরি ছেড়ে দিয়েছে, তো মেটেরিয়ালটা পালিয়ে যেত, সব ইলেকট্রন সেটা তো যায় না। তো যে এনার্জি নিয়ে ওকে রেখে দিয়েছিল, সেই এনার্জিটা নিয়ে ও হয়ে যায়, কি বলে, ও খানিকটা শুষবে, খানিকটা মানে গোটাটাই শুষে নেবে। তো খানিকটা তার ওখানে বাইন্ডিং এনার্জি ওভারকাম করতে লাগবে, নিজের মধ্যে একটু ধাক্কাধাক্কি করে স্পেন্ড করবে, বাকিটা নিয়ে সে বাইরে পাবে। তো Ke of the electron is essentially H nu minus the uh, characteristics, বাইন্ডিং এনার্জি। হ্যাঁ, তুমি বিই ভাবতে পারো। যাই, তো এটাই হচ্ছে যে মেন ফটো ইলেকট্রিক ইকুয়েশন, আইনস্টাইন আইনস্টাইনের ইকুয়েশন। তো কাইনেটিক এনার্জিটাকে তুমি হাফ অফ এম ভি স্কোয়ার বলতে পারো, মাস অফ দ্য ইলেকট্রন তার ভেলোসিটি ইকুয়ালস টু এইচ নিউ তার এনার্জি, আর খানিকটা ক্যারেক্টারিস্টিক্স, পোটেনশিয়াল, মানে
potential it's a minimum energy required এটাকে তুমি ইভি এইচ নিউ নট বলতে পারো। তো যাই হোক, তাহলে ফাই জিরোটাকে তুমি সাম ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য মেটেরিয়াল, এটাকে অনেক সময় ডাব্লিউ বলে। তো যেটা কিনা মিনিমাম বাইন্ডিং এনার্জি লাগে, তো সেটাকে কাট অফ ফ্রিকোয়েন্সি, তো সেটা কনভার্ট করতে পারো। তো রাইট ফাই নট অ্যাজ এইচ নিউ নট, নিউ নট ইজ দ্য কাট অফ ফ্রিকোয়েন্সি of characteristics frequency, তো এটাকে তুমি এইচ নিউ মাইনাস এইচ নিউ নট লিখে ফেলতে পারো। তাহলে তুমি বুঝতেই পারছো যে একটা নির্দিষ্ট, যদি ইফ নিউ ইজ নিউ জিরো, ম্যাথমেটিক্সটা তাই বলে, দেন নো কেই, নো কেই হাফ অফ এম ভি স্কয়ার ইজ জিরো। এটা তো কেই তো আর নেগেটিভ হতে পারে না, নিউ ইজ লেস দেন নিউ নট, নো নো ইলেকট্রন এমিটস। আর যখন নিউ গ্রেটার দেন নিউ নট, তখন এই ইকুয়েশনটাতে তুমি আরামসে ক্যালকুলেট করতে পারবে, ক্যালকুলেট হাফ অফ স্কয়ার ইউজিং এই ইকুয়েশনটা, হাফ অফ এম ভি স্কয়ার, একই জিনিস দুবার লেখা হয়ে গেল এক কথায়, ঠিক আছে। যাই হোক, এটা হচ্ছে দ্য সো কল্ড আইনস্টাইনস ইকুয়েশন, আইনস্টাইনস ইকুয়েশন অফ ফটোইলেকট্রিক এফেক্ট। এরও কয়েকটা নিউমেরিক্যাল তুমি কিন্তু প্লিজ, আমি করিয়ে দিতে পারলাম না সীমিত সময়ে, জিনিসটা একটু বলে দিলাম, জিনিসটা কিন্তু এটা নিটের বই থেকে করে ফেলো, যে কোনো নিট বুক থেকে তোমাকে করতে হবে। বেশ, উফ, হলো। এইবার লাস্ট একটা জিনিস, সেটা হচ্ছে কম্পটন এফেক্ট। আমি কিন্তু এখানে নিউমেরিক্যাল করালাম না কেন, ফটো ইলেকট্রিক ইফেক্টের সমস্ত রকম ইকুয়েশনই কিন্তু, মানে সমস্ত জিনিসটাই হচ্ছে ওয়েল স্টাডিড ইন এইচএস। তো যাই হোক, এক্স রেটা নিয়ে আমি একেবারেই প্রায় কথা এখনো অব্দি বলিনি। তো যাই হোক, দেখি একটু পরে বলতে পারি কিনা। প্রথমে একটু বলা তো উচিত, কেন পরীক্ষায় কোশ্চেনও আমাকে দিতে হবে, তোমাদের সিলেবাসেও রয়েছে। যাই হোক, কম্পটন ইফেক্ট এই ফটো ইলেকট্রিক ইফেক্টের মতোই জিনিস, বাট দ্য ইলেকট্রনস আর ফ্রি হিয়ার, ইলেকট্রনস আর ফ্রি টু scattered and free to move। তো যাই হোক, কম্পটন ইফেক্ট এটাও জিনিস, মানে এতগুলো বক্তব্য থেকে যেটা ক্রমশ বোঝা যাচ্ছে যে লাইটের ওই ফোটনটা রয়েছে, তো এইখানে আর একটা মানে কোয়ান্টাম প্যাকেট রয়েছে, এখানে আর একটা ফোটন, নামটা আমি বলেই দিয়েছি অলরেডি। যাই হোক, এখানে তুমি আরো ছোট করে উইদাউট এনি ডেরিভেশন কিছু বক্তব্য দুই একটা রেখে দেবো। লাইট এইচ নিউ তার এনার্জি, সেটা একটা ইয়েতে পড়ছে, এটা ধরো একটা ইলেকট্রন, এইবারে লাইটটা আবার এখান থেকে খানিকটা স্ক্যাটার করে যাচ্ছে, আর ইলেকট্রন খানিকটা এখান থেকে দুম করে বেরিয়ে যাচ্ছে, ছোট। এইবার দেখা যাচ্ছে যে লাইটটা যখন ইলেকট্রনটাকে ধাক্কা মারছে, তারপরে যখন লাইটটা বেরিয়ে গেল, তখন কিন্তু লাইটটা যে ফ্রিকোয়েন্সি নিয়ে এসছিল, আর যখন এইটা বেরিয়ে যখন চলে গেল, তখন তার ফ্রিকোয়েন্সি কিন্তু আলাদা হয়ে গেল। এইটা হচ্ছে নিউ ড্যাশ কিছু বলতে পারো। তো the frequency is changed, the wavelength is changed। কেন? ব্যাখ্যাটা খুবই সহজ, যে যে তুমি যদি এই থিওরিটা অ্যাকসেপ্ট করে নাও যে ঠিক আছে, লাইট ডু হ্যাভ আ কোয়ান্টাম নেচার, লাইট ডু হ্যাভ আ এনার্জি প্যাকেট, এবং সেই এনার্জি প্যাকেটের এনার্জিটা ফ্রিকোয়েন্সির উপরে নির্ভর করে, তাহলে তুমি খুব সহজেই বুঝে যাবে এটা এক্সপ্লেন করা, যে সাম এনার্জি স্পেন্ট ইন collision
ধাক্কা মেরেছে, এই মালটাকে তো খানিকটা এনার্জি নিয়ে বেরোতে হয়েছে রে বাবা, উইথ দ্য ইলেকট্রন। কিছুটা এনার্জি ইলেকট্রনের সঙ্গে সংঘর্ষে ব্যয় হয়ে গেছে। এইবার সেটা যদি তুমি কিছু এদিক ওদিক করে ক্যালকুলেট করো, রিলেটিভিস্টিক রিলেটিভিস্টিক জিনিসপত্র নিয়ে, সো তুমি সেটাকে, আমি একদমই এখানে ডেরিভেশন টেরিভেশন ইত্যাদি করব না, তাহলে তুমি যেটা পেতে পারো সেটা হচ্ছে যে এর মধ্যে ফ্রিকোয়েন্সি আলাদা হয়ে গেলে তো ওয়েভলেন্থ অফকোর্স আলাদা। তো তুমি যেটা পেতে পারো সেটা হচ্ছে ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইনসিডেন্ট, এবং এটা নিউ দিয়ে লিখেছি, ল্যামডা দিয়ে লিখবো h by mass of electron to c 1 minus cos theta বা phi, যাই হোক। স্যার এই থিটাটা কি না, লাইটটার যে যে বা সোজা আসছিল, মানে আর যে অ্যাঙ্গেলটা দিয়ে বেরিয়ে গেল তাদের মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটা। আচ্ছা বাইজার করতে বললাম, বাইজার এটাকে ফাই লিখছেন, সো আই বেটার রাইট ইট ফাই। দেখো কাণ্ড, যেটা মুছতে গেলাম সেটা মোছা হলো না, যেটা মোছা হয়ে cos phi, and phi is the, লাইটটা যদি এই রাস্তা দিয়ে যেত তাহলে তো সোজা বেরোতো, তাহলে এই অ্যাঙ্গেলটা ফাই। Phi is the scattering angle, মানে phi is the difference of light incident means of angle and incident and light scatter বা angle between। যাই, এটাকে একটা অ্যাঙ্গেল ভাবলে এটা 0 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা যত অ্যাঙ্গেল ইটস অ্যাঙ্গেল বিটুইন, এটা লিখতে একটু ভুল হচ্ছে। মানে ভুল হয়নি, ঠিকই বলছি, তুমি বুঝতে হয়তো পারবে না। দ্য অ্যাঙ্গেল বিটুইন, যাই হোক, এটা 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 প্রমাণ করার কোনো দরকার নেই। এই জিনিসটা, এটা দিয়ে নিউমেরিক্যাল আসবে, এইটাকে বলা হয় কম্পটন ওয়েভলেন্থ। স্কুলের সিলেবাসে কম্পটন এফেক্ট সম্ভবত নেই, যেটাকে কম্পটন ওয়েভলেন্থ বলা হয়। বেশ, এখান থেকে ছোটখাটো ছোটখাটো নিউমেরিক্যাল ক্যালকুলেট করা সম্ভব, এবং তুমি আরেকটা জিনিস দেখতে পাচ্ছ, স্যার এইচ একটা কনস্ট্যান্ট, সি একটা কনস্ট্যান্ট, মাস অফ দ্য ইলেকট্রন এজ একটা কনস্ট্যান্ট, ফলে এইচ বাই এম জিরো সি এর একটা ভ্যালু আছে, অফকোর্স এর একটা ভ্যালু আছে, এর হচ্ছে 2.426 ইন্টু 10⁻12 মিটার। কত মিটার স্যার? 2 পয়েন্ট, এটাকে তুমি ল্যামডা নট ভাবতে পারো, 2.426 ইন্টু 10⁻, নিউমেরিক্যালে কাজে লাগবে কিন্তু, হ্যাঁ, 12 মিটার, পিকোমিটার রেঞ্জে কম্পটন ওয়েভলেন্থ হবে। মনে রাখবে, এখান থেকে ছোটখাটো ছোটখাটো নিউমেরিক্যাল জিজ্ঞেস করতে কতক্ষণ? বেশ, একদমই বেশিক্ষণ নয় স্যার। বাইজের একটা এক্সাম্পল দেখতে পারো। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে যে কতটা কাইনেটিক এনার্জি হবে, এটা হবে সবই ওই ওই যতটা এনার্জি নিয়ে বেরিয়ে গেল ততটা এনার্জি, তো যাই হোক, এটা একটা করে দেখো না কেমন লাগে। যাই হোক, এটা বাইজারেরই এক্সাম, মানে এটা খুব একটা কঠিন কিছু না। এক্স রে ওয়েভলেন্থ আসছে, ওয়েভলেন্থ বেরিয়ে যাচ্ছে, স্ক্যাটার 45 ডিগ্রি বলেছে, ওয়েভলেন্থ অফ দ্য এক্স রেজ, যা বেরিয়ে গেল আর যা ছিল তার মধ্যে যে ডিফারেন্স, ইট ইজ এইচ বাই এম ই সি 1 - cos phi। Cos phi is 45 degrees, আর এটা 2.426 into 10⁻12, and this is 1/√2, 1 minus আর কি 45 ডিগ্রি, 1 minus 1/√2। তো যাই হোক, এটা ক্যালকুলেট করা সম্ভব হবে এইভাবে, খুব একটা কঠিন কিছু হবে না, একটু করে নিয়ে চেক করো। তো এই হচ্ছে গল্প, তাহলে ডিফারেন্ট ওয়েভলেন্থ অফ দ্য এক্স রেজ স্ক্যাটার থ্রু 45 ডিগ্রি, তাহলে ল্যামডা যেটা চেঞ্জ হলো সেটা তুমি ক্যালকুলেট করে বলতে পারো 0.293 ইন্টু ল্যামডা সি, এটা এরকম করে ওই রকম, মানে 0.7 পিকোমিটার, 0.7 পিকোমিটার, 2.4 পিকোমিটার, approximately
0.7 picometer. তাহলে lambda prime is lambda plus ল্যামডাটা 10 পিকোমিটার, 0.7 পিকোমিটার, আর এটা তো 10 পিকোমিটার বলেই দিয়েছে। So lambda prime is 10.7 picometer. বেশ, একটু ওয়েভলেন্থ বেড়ে যাবে, ফ্রিকোয়েন্সি কমে যাচ্ছে। তো তাহলে ম্যাক্সিমাম ওয়েভলেন্থ প্রেজেন্ট ইন দ্য স্ক্যাটার্ড এক্স-রে কত ম্যাক্সিমাম থাকতে পারে? কত তার মানে কি স্যার? যে কতটা ম্যাক্সিমাম ওয়েভলেন্থ, কতটা ম্যাক্সিমাম কমতে পারে, মানে কখন কখন এই যে ওয়েভলেন্থটা বেড়ে যাচ্ছে বা ফ্রিকোয়েন্সিটা কমে যাচ্ছে, কোন অ্যাঙ্গেলে ম্যাক্সিমাম, এটা তো তুমি বুঝতেই পারছো। ম্যাক্সিমাম স্ক্যাটার বা ম্যাক্সিমাম ওয়েভলেন্থ ইনক্রিজ মানে বুঝতেই পারছো যে এনার্জি ডিক্রিজ। ওগুলো আমি আর করবো না পরে। তো অ্যাট কখন cos phi যখন 180 ডিগ্রি, cos phi যখন পাই, cos pi is -1, so what happens, যে এখানে 2 দিয়ে গুণ হবে, এটা এটা ম্যাক্সিমাম, বুঝতেই পারছো। 1 মাইনাস অফ -1 is 2। তো যখন 180 ডিগ্রি মানে সোজা আসছিল, দুম করে এই মানটা উল্টো দিকে ঘুরে যাবে, তখন ম্যাক্সিমাম এনার্জিটা ও এটাকে দিতে পারবে। মানে না, মানে ক্রমশ থিঙ্ক অ্যাবাউট দিস আর মানে লাইক ওই ক্লাসিক্যাল মেকানিক্সে যেরকম আমরা নিউটন মেকানিক্সে কলিশনের মতো হয়েছিল, কলিশন হচ্ছিল, এখানেও সেই জাতীয় একটা ঘটনা ঘটছে। এক্সাক্ট কি ঘটছে উই নেভার নো, অত আমাদের মাইক্রোস্কোপ ওখান অব্দি পৌঁছাবে না, আমাদের লিমিট তার বাইরে, তো আমরা সেখান অব্দি পৌঁছাবে না, বাট ঠিক আছে, সেই এই জাতীয় একটা ঘটনা ঘটছে আমরা ধরে নিচ্ছি কলিশন টাইপের, মানে মেকানিক্সটা সেরকমই, মানে অঙ্কটা সেরকমই, এবং সেটা এক্সপেরিমেন্টাল ডেটার সঙ্গে মিলেও যাচ্ছে, ধরে নিতে কোনো আপত্তি নেই। তো যাই হোক, এটা হলো ম্যাক্সিমাম ওয়েভলেন্থ প্রেজেন্ট, ওইটা দিয়ে করবে যে আর তারপরে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য রিকয়েল ইলেকট্রন। ওয়েভলেন্থ এরকম চেঞ্জ হবে, তাহলে ফ্রিকোয়েন্সির কতটা চেঞ্জ হবে, ফ্রিকোয়েন্সির কতটা চেঞ্জ হবে, তাহলেই বুঝতে পারবো কতটা এনার্জি নিয়ে ইলেকট্রনটা যাবে। ফর্মুলা মুখস্থ রাখার দরকার নেই, ভাবার চেষ্টা করুন। যে আপনি এরকম একটা ফর্মুলা বলতেন যে ল্যামডাটা প্রাইম মাইনাস ল্যামডা ইজ দিস, তাহলে হোয়াট ইজ নিউ প্রাইম মাইনাস নিউ? খুব বেশি কিছু নয়, একটা অ্যাপ্রক্সিমেট ফর্মুলা এখান থেকেও ক্যালকুলেট করা যায়, যে ইউ নো ডেল্টা ল্যামডা, ইউ নো ডেল্টা নিউ। আবার অন্যভাবেও করতে পারো, অত কিছু করার দরকার নেই। তোমাকে আমি একটা ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি কত হয় তার ফর্মুলা খুব সহজ, which is nothing but this, বলে দিচ্ছি। আর একটা জিনিস তোমাকে জানতে হবে, যে সি পার্ট, যে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি তোমাকে যদি খুঁজে বের করতে হয়, তাহলে কতটা এনার্জি লস বাই দা photon, energy loss by the light is equals to the energy gain by the electron. The energy gain by the electron should be energy loss by the light, which is this. এবং এটা তুমি এইভাবে ক্যালকুলেট করে ফেলতে পারো, এবং সেটা ক্যালকুলেট করা ইজ তো যাই হোক, which is nothing but, যদি একটু কায়দা করো, lambda prime minus lambda by lambda prime, আর এই ল্যামডা প্রাইমটাকে তুমি অ্যাপ্রক্সিমেট করতে পারো is equals to lambda, সেটা সরি, মানে এটা একটা lambda স্কোয়ার ক্যান বি অ্যাপ্রক্সিমেটেড, টেক দিস অ্যাপ্রক্সিমেশন। মানে বেশি যেহেতু চেঞ্জ হচ্ছে না, মানে খুব খুব সমস্যা হবে না, দিয়ে করার চেষ্টা করে দেখো তো কি হয় রেজাল্ট। এরকম ভবিষ্যতে করবে কখনো যদি এরকম বের করতে হয়, সো এই ল্যামডা প্রাইম ল্যামডা স্কোয়ার বসিয়ে দেবে, কোনো সমস্যা নেই। ছোট তো এটা, আর ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা, এইটা এখান থেকে যেটা ক্যালকুলেট করবে সেটা এখানে বসাবে। আশা করি তুমি বুঝতে পারছো কি বলতে চাইছি, অলমোস্ট অ্যান্সারটা মিলে গেছে। আর বেশি বা তুমি ল্যামডা প্রাইমের ভ্যালু আলাদা আলাদা করেও বসাতে পারো, সেটাও কোনো অসুবিধা নেই। তুমি দুটোই জানো, ল্যামডা প্রাইমও জানো, ল্যামডাও জানো, সো তুমি সেটা করে ফেলতেই পারো, দুটোই জানো। বাট এখানে একটা 10 একটা 10.7, অ্যাপ্রক্সিমেটলি 100,
ইটস ফাইন। 10 × 11 হলে তো আবার 110 হয়ে যাবে। ফাইন নয়। হ্যাঁ, 107টাকে তুমি 100 করছো। অ্যাপ্রক্সিমেশন নিতেও পারো, নাও নিতেও পারো। খুব ছোট হলে অ্যাপ্রক্সিমেশন নিলে লাভ আছে, আদারওয়াইজ ঘেঁটে যাবে উত্তরটা। ফলে তোমার কাছে যদি দুটো ভ্যালুই থাকে, তুমি দুটোই ইউজ করে নেবে, না একদম ইউজ করে নেবে, কোনো অসুবিধা নেই। তো এটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। তোমার কাছে দুটো ভ্যালু অলরেডি থাকবে, সো কি দরকার এই সব বলা। বেশ। আহ তাহলে মোটামুটি আমার কমটন থেকে আমি আর খুব একটা কিছু বক্তব্য রাখবো না। টেস্টে দেখা হবে। টেস্টের সময় দেখা যাবে। বেশ। আরো কিছু কিছু বিষয় হয় এখানে, যেগুলো দিয়ে তোমার কি বলে, কোয়ান্টাম প্রপার্টি অফ ফোটনস, মানে কোয়ান্টাম প্রপার্টি অফ লাইট, সেটা বোঝা যায়। এক্স রে সম্বন্ধে একটা দুটো কথা বলে ফেলাই ভালো, যে এক্স রেটা কি ছিল, কিভাবে বক্তব্য হয়েছিল। যে এক্স রে কিছুই নয়, এটা হচ্ছে যে কি বলে, ইলেকট্রন যদি এবারে কাইন্ড অফ উল্টোটা, ইনভার্স, ইনভার্স অফ ফটো ইলেকট্রিক ইফেক্ট, যে ইলেকট্রন যদি যায় তাহলে কি ফোটন বেরোতে পারে? অফকোর্স, অফকোর্স, হোয়াই নট, হোয়াই নট, ইনভার্স। যত বেশি বেশি করে ইলেকট্রন দিয়ে তুমি ধাক্কা মারবে, তত বেশি 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 ফোটন ওখান থেকে বেরোবে। সো তুমি যদি এক লাইনে, আমার কাছে এই কথাটা তোমাকে হয়তো কখনো কেউ বলেনি, যে এক্স-রে প্রোডাকশন ইজ এসেনশিয়ালি দ্য ইনভার্স প্রসেস অফ ফটোইলেকট্রিক ইফেক্ট। ভেবে দেখো, এক্স-রে ওয়েভলেন্থ তো তুমি জানো, অ্যামস্ট্রম অর্ডারে। এক্স-রে কি সেটা নিয়ে, এক্স-রে ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, কিন্তু এক্স-রে প্রোডাকশন essentially the inverse of photoelectric effect. তো ভেবে দেখলেই বুঝতে পারবে কিছুই না, প্রসেসটা কি হয়। এরকম করে একটা ইলেকট্রন আসে, সাই 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 করে এখানে ধাক্কা মারে, দুম 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 করে এখান থেকে এক্স রে বেরিয়ে যায়। এক্স রে কোনগুলো? এক্স রে হচ্ছে এইগুলো, এখানটাতে ড্র করা ইজ ড্র, আমি কাছে লালা এটা সিলেক্ট করে আছে। So you better get a no, no, no violet, I get a black. এইগুলো যেগুলো বেরো, এগুলো কি? এগুলো তো এক্স রে ফোটনস, সেন্সিয়ালি। তো যাই হোক, ইলেকট্রন এসে ধাক্কা মারলো, ফোটন বেরোলো। বেশ। কেন ফোটন বেরোবে স্যার? সেটা এবারে ভাবতে হবে। এখান থেকে অ্যাটমিক স্ট্রাকচার, এখানে একটা আইডিয়া পাওয়া যাবে। অ্যাটমিক স্ট্রাকচার নিয়েও ক্লাস নেওয়ার যদি সম্ভব হয়, let's see। তো যাই হোক, প্রচুর 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 দিয়ে ধাক্কা মারলে প্রচুর 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 দিয়ে বেরোলো, বেরিয়ে মাঝে 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 একটা দুম 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 করে বেরোতে ইয়ে বেরোলো। সেখান থেকে অনেক রকম প্রোডাকশন আছে, মোসলেস ল, প ইত্যাদি, এক্সরে প্রোডাকশন ফর্মুলা, এগুলো তো পড়ে নেবে। আমি এখান থেকে কিছুই বলছি না। তুমি এখান থেকে যে জিনিসটা কোথার থেকে পড়বো স্যার, এই সি ভার্মা। আমার সময় খুব কম, বুঝতেই পারছো, কোয়ান্টাম মেকানিক্স ইত্যাদি বেশি, কখন হারমোনিক অসিলেটর, কখন ইনফাইনাইট পোটেনশিয়াল বলবো। তো দেখি, এসি ভার্মা, নিট বুক, এসব থেকে একটু পড়ে নেন। আর একটা জিনিস হয় যে পেয়ার প্রোডাকশন, হোয়াট ইজ আ পেয়ার প্রোডাকশন? পেয়ার প্রোডাকশন মানে হচ্ছে, এরকম ফোটন আসলো, এরকম একটা নিউক্লিয়াস ছিল, একটা মেটেরিয়াল ছিল, গিয়ে এখান থেকে একটা ইলেকট্রন আর একটা পজিট্রন পেয়ার, ই মাইনাস আর ই প্লাস, photon creates electron positron pair. পজিট্রন কি না স্যার? অ্যান্টিপার্টিকেল অফ ইলেকট্রন। সে আবার কি জিনিস? সে বড় জটিল জিনিস। যাই হোক, তো ফোটন ক্রিয়েট করছে ইলেকট্রন অ্যান্ড পজিট্রন পেয়ার। কত এনার্জির বেশি? ইনসিডেন্ট ফোটন এনার্জি, ইনসিডেন্ট ফোটন এনার্জি
মাস্ট বি গ্রেটার দেন 1.2 MeV। এমইভি কি জিনিস স্যার? ইলেকট্রন ভোল্ট, মেগা ইলেকট্রন ভোল্ট। স্যার কাকে বলে ইলেকট্রন ভোল্ট? 1 EV মানে হচ্ছে কেই অফ ইলেকট্রন, অফ অ্যান ইলেকট্রন, একটি মাত্র ইলেকট্রনের কাইনেটিক এনার্জি when placed in 1 volt of potential difference। 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে দিয়ে যদি একটি ইলেকট্রনকে ত্বরিত করা হয়, তাহলে সেই ইলেকট্রন যতখানি গতিশক্তি লইয়া ধাবিত হইতে পারে, তাহাকে 1 ইলেকট্রন ভোল্ট গতিশক্তি বলা হয়। বাংলা টার্ম এখন আমার মনে আছে, বাট খুব বেশি অভ্যস্ত নই। ইংরেজিতেই বলছি, ইংরেজিতেই লিখছি, আশা করি বুঝতে পারছো সবই। তো যাই হোক, এই 1.2 মেগা ইলেকট্রন ভোল্টের থেকে বেশি দিলে এরকম একটা ইলেকট্রন পজিট্রন পেয়ার তৈরি হয়। এটিকে পেয়ার প্রোডাকশন বলে। ইলেকট্রনের রেস্ট এনার্জি আর পজিট্রনের রেস্ট এনার্জি মানে এমসি স্কোয়ার অফ ইলেকট্রন আর পজিট্রন ইজ 0.511 ইলেকট্রন ভোল্ট। ফলে এই দুটোকে তৈরি করতে গেলে তার থেকে বেশি, মানে এটা হচ্ছে যে এনার্জি কনভার্সন অফ এনার্জি টু ম্যাটার। ম্যাটার টু এনার্জি তো তুমি জানো, ইটস an example of energy to matter E=mc²। সেই সূত্র দিয়ে চলবে। একটা ইলেকট্রন বা একটা পজিট্রনের রেস্ট এনার্জি ইজ 0.511 ইনটু, মনে রাখ। তো যাই হোক, তার ডাবল এর বেশি এনার্জি তো দিতেই হবে। 1.2 1.2 তো বটেই, 1.15টাই তারও বেশি, 1.2। এনিওয়েজ, এই অবধি মোটামুটি আজকের ক্লাসের গল্প। আজকে মঙ্গলবার, কালকে বুধবার হবে, কালকে হয়তো কোনো ক্লাস আমি নিতে পারবো না। বৃহস্পতিবার চেষ্টা করা যাবে, শুক্রবার চেষ্টা করা যাবে, শনিবার তো অবশ্যই চেষ্টা করা। তো এইসব বৃহস্পতি শুক্র শনি আমরা অ্যাটেন্ড নেবো। আরো কিছু কিছু বক্তব্য, মানে এর পরের বক্তব্যটা কি স্যার? এর পরের বক্তব্যটা হচ্ছে ওয়েভ প্রপার্টি অফ পার্টিকলস, দ্য ব্রয় ওয়েভলেন্থ, অ্যাটমিক স্ট্রাকচার, হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। এই সবগুলো পড়ার পর তারপর আসবে কোয়ান্টাম মেকানিক্স, তারপর শ্রোডিঞ্জার ইকুয়েশন। স্যার এত কিছু এক সপ্তাহে পড়া যায়? পড়তে পারলে ভালো, না পড়তে পারলে গেল। দেখি, আমি চেষ্টা করে যাব এই সপ্তাহে শেষ না হলে পরের সপ্তাহে। কিন্তু টেস্টটা তুমি যেমন যেভাবে হোক দিয়ে যাও। যাই হোক, বেশ, ঠিক আছে, আপাতত এই ক্লাস এখানেই শেষ করা হোক।